রকি, ওয়েট করো প্লিজ। না লিজা, আমি অপেক্ষা করতে পারবো না। অনেক ঝামেলা হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি বাসায় চলে যাও। রকি, আমার কথা শোনো প্লিজ, অপেক্ষা করো। রকি আমার কোনো কথা শুনলো না, দৌড়ে সেখান থেকে চলে গেল। তার কি সমস্যা হচ্ছে সেটাই বুঝতে পারলাম না। অনেক রিকোয়েস্ট করেও তাকে শপিং এ নিয়ে এসেছি। রকি তখন সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াতাড়ি করে তার ব্যাংকে পৌঁছে গেল। রকি একজন ব্যাংক ম্যানেজার। বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর একটি তার ব্যাংক। চারিদিকে তার সুনাম ছড়িয়ে রয়েছে। লিজা তার একমাত্র চাচাতো বোন, দুজনে খুব ভালো বন্ধু। লিজার বিয়ে ঠিক হয়েছে, সেজন্য তারা দুজন শপিংয়ে এসেছিল। কিন্তু হঠাৎ করে রকির ফোনে একটা কল আসে। তখন সে দৌড়ে ব্যাংকে পৌঁছে যায়। ব্যাংকে পৌঁছাতেই সেখানে একজন কর্মকর্তা তুষার তার দিকে এগিয়ে আসেন। স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ব্যাংক থেকে প্রায় 2 কোটি টাকা উধাও হয়ে গেছে। আমরা কিছুই বুঝতে পারছি না এই 2 কোটি টাকা কোথায় গেছে। কি বলছো? আমি একদিন ছুটি নিয়ে গিয়েছি, এর মধ্যেই এত কিছু হয়ে গেল? একদিনের ভেতর এত সমস্যা হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কোথায় ছিলে? স্যার, আমরা কিছুই বুঝতে পারছি না। এর থেকে বড় সমস্যা হলো, স্যার এসেছিলেন আজকে, এসেই খুবই রাগারাগি করে গিয়েছেন এই বিষয়টা নিয়ে। আপনি জানলে অবাক হবেন যে সেই 2 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আছে। তুমি কি ফাজলামি করছো আমার সাথে? আমার অ্যাকাউন্টে মানে আমি 2 কোটি টাকা দিয়ে কি করব? আমি তো ব্যাংক থেকে ছুটি নিয়ে গেছিলাম আমার চাচাতো বোনের বিয়ের ব্যাপারটাতে। এখন এসে বলছো আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা? এসব কে করলো? আমরা জানি না স্যার, আমাদেরকে শুধু বলা হয়েছে আপনাকে ফোন করে এখানে আনার জন্য, কারণ স্যার একটু পর চলে আসবে, তখন আপনার সাথে কথা বলবে। আমি তখন সেখানে বসে পড়লাম। কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি 2 কোটি টাকা দিয়ে কি করব? আমি তো এই টাকার ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু স্যারের কাছ থেকে ছুটি নিয়ে গিয়েছিলাম মাত্র 2 দিনের, কারণ আমাকে বেশি ছুটি দেওয়া হয় না। ব্যাংকে অনেক কাজ আমাদের, ব্যাংকের লেনদেন অনেক বেশি, সেই জন্য আমি ছুটি খুবই কম পাই। এখন হঠাৎ করে বলছে 2 কোটি টাকা উধাও হয়ে গেছে, সেটাও নাকি আবার আমার অ্যাকাউন্টে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তখন সেখানে অপেক্ষা করতে শুরু করলাম। একটু পর স্যার আসলেন। স্যার এসে আমাকে বললেন, এসব কি হচ্ছে রকি? তোমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা কোথা থেকে গেল? ব্যাংকের একজন খুব ভালো কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তোমার অ্যাকাউন্টে চলে গেছে। আমি খুবই দুঃখিত তোমার এই ব্যাপারটা নিয়ে। স্যার বিশ্বাস করেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমার অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসলো আমি তো এই টাকার ব্যাপারে কোনো ইনফরমেশন জানি না। হয়তো কেউ আমাকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করেছে। তোমাকে ফাঁসানোর জন্য কে এই কাজ করবে? নিশ্চয় তুমি এই টাকার ব্যাপারে কোনো কিছু জানো, না হলে এই টাকা তোমার অ্যাকাউন্টে চলে গেল কিভাবে? এই টাকা তো সেই কাস্টমার অনেক রাগারাগি করেছে আমাদের সাথে, আমাদের ব্যাংকের নামেও মামলা করবে এরকম কথাও বলছে। 1-2 টাকার ব্যাপার নয় এটা। স্যার বিশ্বাস করেন, আমি আজ 6 বছর থেকে এই ব্যাংকে চাকরি করি। আজ পর্যন্ত কেউ আমাকে এই বিষয়ে কোনো কথা বলতে পারেনি, কিন্তু আপনি হঠাৎ করে আমাকে এরকম একটা অভিযোগ দিবেন, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না স্যার। রকি, আমরা ভালো করেই জানি তুমি একজন দক্ষ হ্যাকার। তোমার হ্যাকিং দক্ষতা সম্পর্কে আমাদের ভালোই জানা আছে। তুমি একজন ব্যাংকারের পাশাপাশি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পর্যন্ত, তাই আমাদের সন্দেহ সবাই এটাই বলছে যে তুমি এই টাকাগুলো সরিয়ে ফেলেছো। স্যার টাকা সরিয়ে কি আমাকে পাগলে ভর করেছে যে আমি আমার অ্যাকাউন্টে রাখবো? টাকা চুরি করলে কি কেউ নিজের অ্যাকাউন্টে টাকা রাখে? আমরা কিছুই জানি না, কিন্তু এখন তোমার উপরে ওই কাস্টমার যে অভিযোগ করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে, কারণ আমাদের ব্যাংকে একটা মান সম্মান আছে। আমি অনেক দিন পর একটু শান্তি পেয়েছিলাম। আমার চাচাতো বোনের বিয়ের ব্যাপারে হয়তো 2 দিন আনন্দে কাটতে পারবো, কিন্তু আনন্দ আমার জীবনে হয়তো আর কোনো দিনই আসবে না। এই কাজটা ঝামেলা এসে পড়লো, এখন সেই কাস্টমার কি করবে কিছুই জানি না। আমি তখন স্যারকে বললাম, স্যার কাস্টমারটা কে সেটাই তো আমি জানতে পারছি না। আপনি বলেন কাস্টমারের নাম,
আমি তার সাথে যোগাযোগ করব, তার টাকা কি হয়েছে সেটা আমি দেখব। টিআর গ্রুপের চেয়ারম্যান মিস্টার রঞ্জিতের এই টাকাগুলো। ওকে স্যার, আমি তাহলে তার সাথে কথা বলছি। আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। আপনারা শুধু শুধু আমাকে এই দোষারোপ করছেন। আমি একদিন ব্যাংকে ছিলাম না। আমি কিভাবে এই টাকাগুলো সরিয়ে নেব? আর আমি একজন হ্যাকার, সেটা আমি জানি, কিন্তু আজ পর্যন্ত কারোর 1 টাকা হ্যাক করিনি, সেটা সবাই জানে। আপনারা আমাকে এই দক্ষতার কারণেই আগ বাড়িয়ে চাকরি দিয়েছিলেন, এখন সেটাকে আমার দুর্বলতা হিসেবে প্রকাশ করতে চাইছেন। যার ভিতরে একবার টাকার লোভ ঢুকে যায় তাকে থামানো একদম কষ্টকর হয়ে পড়ে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, তুমি ব্যাংকে সেদিন ছুটি পাওয়ার পর আবার এসেছিলে, তার মানে এই টাকাগুলো তুমি তখন কিছু একটা করেছো। স্যার, তখন আমি ব্যাংকে এসেছিলাম একটা অ্যাকাউন্টের ইনফরমেশন জমা দেওয়ার জন্য। আমি তো এরকম মাঝে মাঝে আসি। আমি একজন ব্যাংকের ম্যানেজার, আমার মাঝে মাঝেই এরকম করে আসতে হয়। এটা আবার আমার কোনো অপরাধ হলো নাকি? আমি কিছুই বুঝতে পারছি না, কি করব, মাথা নষ্ট হয়ে গেছে। ব্যাংকের মালিক একজন জঘন্য ব্যক্তি, সেটা আমি খুব ভালো করে জানি। উনি সব সময় আমাদের দোষ খোঁজার চেষ্টা করেন। আমাকে যখন চাকরি দেওয়া হয় তখন সবাই জানতো যে আমি হ্যাকিং সম্পর্কে দক্ষ একজন। এটা কে আমার একটা অ্যাডভান্টেজ ভেবে তারা আমাকে চাকরি দিয়েছিল। যদি কখনো ব্যাংক কোনো সমস্যায় পড়ে তাহলে আমি সহায়তা করব। এই চুক্তিপত্রে সাইন করেই আমি এই ব্যাংকে চাকরি নিয়েছিলাম। তাহলে এখন আমাকে কেন এই হ্যাকিং বিষয়ে দোষারোপ করা হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তখন মিস্টার রঞ্জিতের সাথে দেখা করতে যাব, সেই জন্য গাড়িতে করে বের হলাম। তখন হঠাৎ করে আব্বু কল করলো। কি ব্যাপার রকি, তোমাকে আমি পাঠিয়েছিলাম লিজার সাথে শপিং এর জন্য, কিন্তু লিজাকে তুমি চেঞ্জিং রুমে রেখে চলে গেছো। তোমার কোনো একটা কাজে এরকম করলে কিভাবে হবে বাবা? বাবা, আমি একটা ঝামেলায় পড়ে গেছি, সেই জন্য আজকে রাতে নাও আসতে পারি। তাই তোমরা একটু ওদিকটা দেখে নাও। আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কি ঝামেলায় পড়েছো বাবা? তোমাকে বলেছিলাম না তুমি এই চাকরি করবে না। আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? তুমি কেন এই চাকরি করতে গেলে আর এখন এই সময় পাচ্ছ না? আমি তখন কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। জানি বাবা এখন বিভিন্ন রকমের প্রশ্ন করতে শুরু করবেন। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী। বাবা চেয়েছিলেন যে আমি যেন তার ব্যবসায় জয়েন করি, কিন্তু আমি ছোটবেলা থেকেই হ্যাকিং বিষয়টা অনেক ভালোবাসি এবং কম্পিউটার সায়েন্সে আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে আমি ব্যাংকারের পাশাপাশি একদিন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সেজন্য আমি চেয়েছি আমি নিজে কিছু একটা করতে। বাবার সাহায্য যদি করি তাহলে আমি নিজে কিছু একটা করতে পারবো না। যদি কোনো দিন আমি কোনো ঝামেলায় পড়ি তাহলে নিজের কর্মদক্ষতা আমি দেখাতে পারবো না। সেজন্য আমি শুরু থেকে নিজে কিছু একটা করতে চেয়েছিলাম। তারপর আমি মিস্টার রঞ্জিতের সাথে দেখা করার জন্য সেখানে গেলাম। তখন বিকাল 3টা বেজে গেছে। আমি তখন মিস্টার রঞ্জিত আমাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, মিস্টার রকি, আপনার নাম আমরা সব জায়গায় শুনি, আপনার দক্ষতা সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু আপনি এরকম একটা কাজ করবেন আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে চলে গেছে। এটা কি উড়ে উড়ে চলে গেল নাকি? মিস্টার রঞ্জিত, আপনি আমাকে আজ 4 বছর থেকে চেনেন। 4 বছর থেকে আপনি আমার ব্যাংকে লেনদেন করে যাচ্ছেন। সেই জায়গা থেকে আপনি আমাকে খুব ভালো করে জানেন আমি কীরকম মানুষ। এই সম্পর্কেও আপনার আশা করি একটা ধারণা আছে। আপনি কি ভাবেন যে আমি এই টাকাগুলো নিয়ে নিব? আর আপনার কি সামান্যতম বিবেক বুদ্ধি নেই যে আমি আমার টাকা নিয়ে আবার নিজের অ্যাকাউন্টে রাখবো? মিস্টার রকি, আমার টাকাগুলো চলে গেছে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আমার লাভের যা অংশ আছে, আমার কোম্পানি থেকে যা লাভ হয়, আমার খরচ পড়ে সেইগুলো আমি নিজের ভবিষ্যতের জন্য জমা রাখি। এখন যদি সেটা চলে যায় তাহলে সেটা আমার জন্য খুবই কষ্টের একটা বিষয়।
আপনার ব্যাংকে আমি গিয়েছিলাম, তখন আমি তাদের সাথে কথা বলেছি, তারা সব দোষ আপনার উপর দিয়েছি। তাই আমি আপনাকে এই এই কথাটা বলছি, আপনার বিশ্বস্ততা সম্পর্কে আমার ধারণা আছে। মিস্টার রঞ্জিত, আমি জানি না এই কাজ কে করেছে বা কে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তবে এটা জেনে রাখুন, যে করেছে সে আমাকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করেছে। কেন করেছে সেটাও আমি বুঝতে পারছি না, তবে আমার অ্যাকাউন্টে যেহেতু আপনার টাকাগুলো আছে, তাহলে আপনার অ্যাকাউন্টে আবার সেগুলো ট্রান্সফার করে দেওয়া খুবই সহজ। তাই আপনি এইসব বিষয় নিয়ে আর কোনো কথা বলবেন না আশা করি। আপনার ব্যাপারে আমার ভালো করেই ধারণা আছে, তাই আমি আপনার ব্যাপারে আর কোনো কথা বলবো না। আমার তখন অনেক রাগ উঠে গিয়েছিল, আপনি চলে এসেছেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার ব্যাংকের লোকেরা খুব খাত্তাড়া কথা বলছিল, তাই তাদের সাথে কথা বলতে গিয়ে আমিও রেগে গিয়েছিলাম। আপনি যখন বলেছেন তখন আর কোনো কথা বলবো না। এই বিষয়টা এখানেই শেষ করে দেওয়া যাক। আমি তখন তার কাছ থেকে চলে আসলাম। এসে ব্যাংকে সবার সাথে কথা বলে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আবার বাসায় ফিরে গেলাম। এখন আমাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে ওই টাকার আসল কারসাজির মালিককে। কে এই কাজ করেছে আর কেনই বা করেছে সেটা আমাকে জানতে হবে। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে গেল। সন্ধ্যার পরে বাসায় ফিরে এসেছি। বাসায় বিয়ের আমেজ চলে এসেছে, কারণ কালকে সকালেই লিজার বিয়ে হয়ে যাবে। লিজা রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। ছোটবেলা থেকে তার সাথে খেলাধুলা করে বড় হয়েছি, তাই তার সাথে আমার আলাদা একটা সম্পর্ক। সে আমার দিকে তাকিয়ে বলল, আজকে আসতে গেলি কেন? আজকে না আসলেও তো পারতি। যখন থেকে কাজে জয়েন হয়েছিস তখন থেকেই আমাকে ভুলে গেছিস। আমি তোকে ছোটবেলায় কত সাহায্য করেছি, কিন্তু তুই আমার বিয়ের দিনও তোর কাজ বড় হয়ে গেল। সরি রে, আমার খুব বড় একটা কাজ পড়ে গিয়েছিল, সেজন্য খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট করে ফিরে এসেছি। বিশ্বাস কর, আমি এখান থেকে যেতে চাইনি, কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছিল, সেজন্য আমাকে যেতেই হতো। তাই চলে গিয়েছিলাম, আর যাব না। লিজাকে বুঝতে চেষ্টা চালাচ্ছিলাম। আমি তাকে অনেক কষ্ট করে বোঝালাম। বুঝিয়ে সব কিছু শেষ করে নিজের রুমে এসে বসলাম, কারণ বিয়ে নিয়ে এত মাথা ব্যথা আমার নেই। কারণ এখন তার গায়ে হলুদ হবে, আমি পরে যাব। সেজন্য আগে আমার জানতে হবে কে এই কাজ করেছে, কারণ যে এই কাজ করেছে সে থেমে থাকবে না, আমাকে আবার ফাঁসানোর চেষ্টা করবে। সেই জন্য আমি আমার কম্পিউটারটা অন করলাম। সব কিছু ঠিক আছে কি না, কোনো সমস্যা নেই, তাহলে কে এই কাজ করতে পারে। রকি তখন কম্পিউটারে কাজ করতে শুরু করলো। ওদিকে কালো টুপিওয়ালা এক লোক হাসতে শুরু করেছে। তখন সে তার পাশে বসে থাকা একটা লোককে বলল, শিহাব, দেখেছো আজকে একদিনের ভেতর কিভাবে আমি রকিকে ঘুরালাম? রকি বুঝতে পেরেছে যে ও কতটা দুর্বল। ওকে তো আমি একটা ডেমো দেখালাম আমার কাজের। ও ভেবেছে এটা তাকে ফাঁসানোর জন্য করেছি। ফাঁসানোর জন্য করলে কি ওর অ্যাকাউন্টে টাকাগুলো আবার রেখে দিতাম? ওকে শুধু আমার কাজের একটা ঝলক দেখালাম, যাতে ওকে টেনশনে ফেলতে পারি। আসল চমৎকার ওকে কিছুদিন পরে দেব। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কেন রকি চৌধুরীর সাথে এরকম করতে চাচ্ছেন? ও তো একজন ভালো মানুষ, ওর সাথে আপনি কেন ঝামেলা করতে চাইছেন? ও ভালো মানুষ, তাই না? লন্ডনে ও আর আমি একসাথে পড়াশোনা করেছি, কম্পিউটার সায়েন্সে। দুজনেই খুব হার্ড ওয়ার্ক করেছি। পড়াশোনার সময় ও আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আমি একটা সমস্যার কারণে লন্ডনে একটা ব্যাংকে একটা সুযোগ পেয়েছিলাম অনেক টাকা হ্যাক করার। সেই সময় তাকে আমি বলেছিলাম, রকি দোস্ত, চল আমরা এই ব্যাংকটা হ্যাক করে ফেলি। ওই ব্যাংকে যদি হ্যাক করতে পারি তাহলে সারা জীবন আমাদের আর কোনো কাজ করতে হবে না, চুপচাপ বসে থেকে টাকা উড়াতে পারবো। আমাদের আর টাকা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তখন রকি অনেক ভালো মানুষই করে, আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলেছিল, দোস্ত, আমরা হ্যাকিং শিখেছি মানুষের উপকারের জন্য, কারো ক্ষতি করার জন্য নয়। এটাকে আমরা যদি ভালো কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশের এবং জাতির অনেক উন্নতি হবে। আমি কেন বিদেশে এসে তাদের কাছে থেকে এই শিক্ষা নিয়ে তাদের সাথে বেইমানি করব? আমি তাদের কাছ থেকে হ্যাকিং শিখলাম, এখন যদি তাদের বিপদে সেটা কাজে লাগাই তাহলে আমার মতো জঘন্য মানুষ আর হতে পারে না। আমি এই কাজ কোনোদিনও করতে পারবো না,
তুইও এই কাজ করবি না প্লিজ। সেদিন রকির কথায় আমি অনেক রেগে গিয়েছিলাম। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে এই কাজ করলে আমি সারা জীবন বসে খেতে পারবো, কিন্তু রকি আমাকে হেল্প করেনি। এরপর 1 সপ্তাহের ভিতরে আমি ওই ব্যাংকের সকল সাইট হ্যাক করে নিয়েছিলাম। অনেক কষ্ট করেছিলাম, অনেক টাকা খরচ করেছিলাম এটার পেছনে। এরপর যখন সবকিছু আমার কন্ট্রোলে চলে এসেছিল, তখন সেই ব্যাংকের কর্মকর্তারা রকিকে ডেকে নিয়ে যায়। তারা জানতো সেই ভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট সে, এই জন্য তাকে নিয়ে যায় এবং রকি আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছিল। আমাকে পুরো 5 বছর জেলে থাকতে হয়েছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি উচিত শিক্ষা দেব। তখন সেই লোকটা হাসতে শুরু করে। পাশে থাকা শিহাব কোনো কথা বলছে না। সে এই লোকটার মুখের দিকে তাকিয়ে আছে। লোকটার মুখের মধ্যে একটা পোড়া দাগ। সেই দাগটা কি জন্য হয়েছে সেটা জিজ্ঞাসা করার সাহস তার মধ্যে নেই, কিন্তু অনেক কষ্ট করে বুকে সাহস জমিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার, আপনার মুখে একটা কালো দাগ দেখতে পাচ্ছি। আপনার মুখের অর্ধেক জায়গাটা পোড়া, সেই জন্য আপনি বারবার কালো ক্যাপ আর মাস্ক পরে থাকেন। আপনার এই জায়গাটা পুড়ে গেল কিভাবে? এটা ওই রকির জন্য হয়েছে। আমি আর সে গিয়েছিলাম লন্ডনে একটা মিউজিয়ামে। সেখানে গিয়ে আমি অনেক দুর্লভ একটা হীরা দেখতে পেয়েছিলাম। তখন আমি দেখেছি চারদিকটা অনেক সিকিউরিটি দেয়া। তখন আমি চেষ্টা করেছি যে ওই সিকিউরিটিটা ভেঙে যদি ওই হীরাটা আমি একবার নিয়ে আসতে পারি, তাহলে পুরো লন্ডনটা তছনছ হয়ে যাবে। সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, পুরো বিশ্বের কাছে আমি পরিচিত হয়ে যাব। সেজন্য আমি আমার ভার্সিটিতে ফিরে আমার হলের ভিতরে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি যে রুমের মধ্যে থাকতাম, সেই রুমের মধ্যে বসে অনেক কষ্ট করে তাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করেছিলাম। এরপর আবার নিয়ে গেছিলাম রকিকে সেই মিউজিয়ামে। সেখানে গিয়ে দুজন ঘুরতে শুরু করলাম। এর আগে থেকেই আমার কম্পিউটারে সব কিছু সেট করে রেখেছিলাম। ওই সিকিউরিটি ভেঙে ফেলেছিলাম। যখন আমি সেটা চুরি করতে চাইলাম, তখন আমার কাজে কিছু ঝামেলা থাকার কারণে শর্ট সার্কিট হয়ে গেল। সিকিউরিটি সিস্টেমের অ্যালার্ম বাজতে শুরু করলো। আমি তখন সেখান থেকে পালানোর জন্য একটা রুমের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে রুমটা ইলেকট্রনিক। তখন সবাই রকিকে দিয়ে সেই জায়গাটাও সকল সিকিউরিটি সিস্টেম আবার আগের মতো করে নেয়। আমি যেখানে বসেছিলাম সেখানে অনেক কষ্ট করে বসেছিলাম। অনেক সময় শর্ট সার্কিট হচ্ছিল, যার ফলে একটা তার এসে আমার মুখের মধ্যে পড়ে। তারটার মধ্যে অ্যাসিড ছিল, সেই জন্য আমার মুখের অর্ধেক পুড়ে যায়। ওই রকিকে আমি ছাড়বো না। ওকে আমি যদি উচিত শিক্ষা দিতে না পারি, তাহলে আমার নাম তখন তার পাশে বসে থাকা শিহাব বুঝতে পারে কতটা ভয়ঙ্কর এই লোকটা। সে কোনো কথা বলছে না, সে চুপচাপ তার কাজ করতে শুরু করে। শিহাব হচ্ছে একজন ডিজাইনার, সে খুব ভালো ডিজাইন করতে পারে। সেই জন্য শিহাবের সাথে সেই লোকটা একটা কন্ট্যাক্ট করে। তারা একটা মিউজিয়াম হ্যাক করার চেষ্টা করছে, কারণ মিউজিয়ামের দরজায় বর্তমানে অনেক রকম ইলেকট্রনিক্স সিকিউরিটি সিস্টেম লাগানো থাকে। সেই জন্য সেই সিকিউরিটি সিস্টেম যদি একবার ব্রেক করতে পারে, তাহলে তারা খুব সহজেই মিউজিয়ামটার ভিতরে ঢুকে চুরি করতে পারবে। শিহাব যেহেতু অনেক ভালো একজন ডিজাইনার, সেই জন্য এই লোকটা সে শিহাবকে নিয়ে এসেছে ডিজাইন করে দেওয়ার জন্য। যদি মিউজিয়ামের সব কিছু ডিজাইন করতে পারে, তাহলে যা চুরি করবে তা অর্ধেক অর্ধেক ভাগ করে নিবে, এমনটাই কন্ট্যাক্ট হয়েছে সেই লোকটার সাথে। ওদিকে রকি কোনো কিছু খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে মাথায় হাত দিয়ে শুয়ে থাকে। একটু পর সে চলে যায় ছাদের উপর, কারণ তাদের ছাদের উপরে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। সেখানে লিজার গায়ে হলুদ চলছে। সে গায়ে হলুদে গিয়ে সবার সাথে আনন্দ করতে শুরু করেছে, কিন্তু মনের ভেতর কেন জানি একটা সন্দেহ কাজ করছে। কে এই লোকটা, কেন তার সাথে এরকম করছে, কিছুই বুঝতে পারছে না। সে মনে মনে খুঁজতে শুরু করে কে তার শত্রু, কিন্তু কাউকে সে খুঁজে পায় না, কারণ সে সেই লোকটার কথা ভুলেই গেছে। তখন সামনের দিকে তাকায়, হঠাৎ করে একটা মেয়েকে দেখে সে চমকে যায়, কারণ সামনে পুলিশ অফিসার নেহা দাঁড়িয়ে আছে। রকিকে দেখে নেহা এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আরে রকি, তুমি এখানে? আমারও তো এটাই প্রশ্ন, তুমি এখানে কিভাবে? আমার বাড়ি এটা। নেহা তখন হাসতে শুরু করে। নেহার হাসির কারণ রকি কিছুই বুঝতে পারছে না। তখন আবার রকি প্রশ্ন করে, তোমাকে আমি কতদিন বলেছি না কম হাসবে? তুমি একজন পুলিশ অফিসার, তুমি যদি এরকম হাসি তামাশা করো, তাহলে কেউ তোমাকে ভয় পাবে না। আসলে আমি হচ্ছি বরপক্ষের লোক। আমার বড় ভাইয়ের সাথে লিজা ভাবির বিয়ে হচ্ছে।
সেই জন্য এখানে চলে এসেছি ভাবির গায়ে হলুদ দেখতে। আমাদের বাড়িতেও গায়ে হলুদ হচ্ছে, কিন্তু সেখানে মানুষজন অনেক কম, তাই ভালো লাগছিল না। আমি তখন তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। কি বলছে এই মেয়েটা? আসলে এটা হতে পারে, কারণ আমি যে কাজের মধ্যে ঝামেলায় পড়ে থাকি, নিজের পরিবারের খবর একদমই নিতে পারছি না। কার সাথে বিয়ে হচ্ছে কিছুই জানতে পারছিলাম না। শুধু জেনেছি যে রাহাত নামের একটা ছেলের সাথে লিজার বিয়ে হচ্ছে। সে একটা সরকারি চাকরি করে। আর কিছুই আমি জানি না। লিজার রাজি হয়ে গেছে, তাই আমার কোনো আপত্তি নেই এতে। আমি এসব কথা বলে কি লাভ? চাচা আর আব্বু মিলে সব কিছু ঠিক করেছে। আমি তখন নেহাকে বললাম, তাহলে তো আমরা বেআইন হয়ে গেলাম। আসলেই তুমি আমার পিছু ছাড়বে না। আমি যেদিকে যাই তোমাকে দেখতে পাই। তখন সে আমার কথা শুনে হাসলো। নেহার সাথে আমার পরিচয় হয়েছিল একটা সোনার দোকানে। আমাদের এই শহরে সবচেয়ে বড় সোনার দোকান। যখন নেহার দেখেছিলাম, সে একজন পুলিশ কনস্টেবল ছিল। আজকে সে একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে গেছে। কিন্তু মেয়েটাকে যত দেখি ততই অবাক হই। অসম্ভব সুন্দর তার চেহারা। তখন তাকে দেখেছিলাম সে এসেছিল তার অফিসারের সাথে। কারণ আমি যখন ব্যাংকে চাকরি নেই, এর আগে আমি একজন প্রফেশনাল হ্যাকার ছিলাম, যেটা আমার পরিবারের সবার আড়ালে। আমি কারোর সামনে সেটা প্রকাশ করতাম না। শুধু কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার চেষ্টা করতাম। পুলিশ অফিসারের সাথে আমার পরিচয় ছিল, সেই জন্য পুলিশ অফিসার একটা সোনার দোকান হ্যাক হয়েছিল। সেখানে কেউ একজন বম ফিট করে দিয়েছিল তাদের সিকিউরিটি সিস্টেমে। তখন আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তখন আমি নেহাকে দেখেছিলাম। মেয়েটা অনেক হাসছিল। সেই থেকে তার সাথে পরিচয়। আর আজকে তাকে এখানে দেখলাম। মাঝে মধ্যেই তার সাথে দেখা হতো, শুধু ভালো মন্দ জিজ্ঞাসা করা হতো। এর বাইরে কিছুই বলতাম না, কারণ আমি সব সময় ব্যস্ততার মধ্যে থাকতাম। আমার তেমন একটা বেশি কথা বলার অভ্যাস নেই। আমি কম কথা বলতেই পছন্দ করি। কিন্তু ও অনেক হাসি খুশি সব সময় থাকতো। ও যখন হাসতো তখন ওর গালে টোল পড়ে যেত। অসম্ভব সুন্দর লাগতো তাকে। আমি তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতাম না। কেমন যেন একটা নেশা নেশা লাগতো। ভালো মতোই পুরো রাতটা আনন্দে কাটিয়ে দিলাম নেহার সাথে গল্প করতে করতে। মেয়েটা এত বেশি কথা বলতে পারে। আমাকে একদিনের ভিতর এত কথা বলিয়েছে যা আমি 1 বছরেও হয়তো বলিনি। একদম শেষ রাতে তাকে গিয়ে বাসায় পৌঁছে দিতে হয়েছে, কারণ কালকে তারা বরযাত্রী হিসেবে এই বাসায় আসবে। আমি তখন বাসায় দিয়ে ফিরে আসলাম। বাসায় ফিরে আসতেই লিজা আমার সামনে এসে বলল, কালকে তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অনেক মজা করেছি তোর সাথে। ছোটবেলা থেকে তুই আমাকে অনেক সাহায্য করেছিস। তোর কথা অনেক মনে পড়বে। তোকে অনেক বেশি মিস করবো রকি। আমি তখন লিজাকে জড়িয়ে ধরলাম। ছোটবেলা থেকে আমার একটা মাত্র বন্ধু। আমি আর কারোর সাথে বন্ধুত্ব তেমন একটা করিনি, কারণ বেশি কথা বলতে পছন্দ করতাম না। সেই জন্য লিজা একমাত্র আমার বন্ধু ছিল। লিজাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। সত্যি বলতে এখন ওকে মিস করার বিষয়টা আমি বুঝতে পারছি। তুই কোনো চিন্তা করিস না লিজা, আমি ছুটি পেলেই তোর সাথে দেখা করতে যাব। আর ওখানে নেহা আছে, তোর সময় অনেক ভালো কাটবে। মেয়েটা অনেক হাসি খুশি, তোকে অনেক সাহায্য করবে। সারা জীবন মেয়েদের দোষ খুঁজে গেলি, আজকে হঠাৎ করে মেয়েদের প্রশংসা করছিস। তা আবার আমার ননদের কি ব্যাপার? প্রেমে পড়ে গেলি নাকি? এই জন্যই তোর সাথে কোনো কথা বলতে চাই না। সব সময় সিরিয়াস মোমেন্টে এরকম কথা বলিস। তোর সাথে আমার ইমোশনাল ফিলিংসের কথা হচ্ছিল, হঠাৎ করে এরকম একটা কথা বলি। এখন কি বলবো তোকে বল? আচ্ছা ঠিক আছে, যেহেতু ইমোশনাল ফিলিংসের কথা বলছিলাম, তাহলে চল আবার ইমোশনাল ফিলিংসে ফিরে যাই। ও অনেক হেসে কথাগুলো বলছিল। আমিও রাগ করে সেখান থেকে চলে আসলাম। সকাল হতেই লিজার বিয়ের তোড়জোড় শুরু হলো। সবাই বিয়ে নিয়ে অনেক ব্যস্ত। দুপুরের দিকে বরযাত্রী সবাই চলে আসলো। নেহাকে দেখে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। শাড়ি পরেছে মেয়েটা। সব সময় পুলিশের ড্রেসে দেখেছি,
কালকে দেখেছি সেলোয়ার কামিজ পরা অবস্থায়, আজকে দেখছি শাড়ি পরা। অসম্ভব সুন্দর লাগছে। আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে এসে বলল, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে রকি, পাঞ্জাবি পরায়। আমি সবসময় শার্ট প্যান্ট পরি, আজকে হঠাৎ করে পাঞ্জাবি পরলাম, কারণ বিয়েতে সবাই এক রঙের পাঞ্জাবি পরেছে। আমি তার কথা শুনে নিজের দিকে তাকালাম, সত্যি কি আমাকে সুন্দর লাগছে? আমি তখন তাকে বললাম, তোমাকেও অনেক বেশি সুন্দর লাগছে। আজকে যদি তোমাকে কোনো ছেলে দেখে তাহলে সত্যি সত্যি প্রেমে পড়ে যাবে, তোমাকে এত বেশি সুন্দর লাগছে শাড়িতে। তাহলে তুমিও কি আমার প্রেমে পড়েছো? নেহা এই বলে হাসতে হাসতে সে ওখান থেকে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি, তার কথার আগামাতা কিছুই বুঝতে পারলাম না। আমি বোঝারও চেষ্টা করলাম না। সেখান থেকে চলে গেলাম। লিজার বিয়ে শেষ হলো। লিজা যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছে। আমার অনেক কষ্ট হচ্ছিল। অনেক দিনের বন্ধুকে ছেড়ে চলে যাওয়ার কষ্টটা কতটুকু সেটা বলে বোঝাতে পারবো না। মনটা খারাপ হয়ে গিয়েছিল। প্রথম দিন এভাবেই কাটালাম। কালকে থেকে আবার অফিসে জয়েন হতে হবে, সেজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি করে চলে গেলাম ব্যাংকে। ব্যাংকে যাওয়ার পর একজন কর্মকর্তাকে ডেকে নিয়ে আসলাম, কারণ তার সাথে আমার কিছু ভালো সম্পর্ক রয়েছে। সোহেল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ছেলেটা খুব ভালো। আমি তখন তাকে ডেকে নিয়ে আলাদা আমার কেবিনে নিয়ে আসলাম। সে আমাকে বলল, স্যার, আমাকে ডেকেছিলেন, বলেন কি জন্য? সোহেল, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি, আর তুমিও আশা করি আমার কাজের সম্পর্কে ধারণা রাখো। আমি সেদিনের ঘটনার কথা জানতে চাই। আমি অফিসে ছিলাম না, কিন্তু আমাকে কিভাবে ফাঁসানো হলো ওই ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? স্যার, আমি এই বিষয়ে খুব ভালো করে চিন্তা করে দেখেছি। এই বিষয়টা আমার মাথায় আসছে না। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। 2 দিন থেকে ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টে ঝামেলা হচ্ছে। আমি নিজেও অনেক অ্যাকাউন্ট চেক করেছি, যেখানে অনেক ইনফরমেশন ভুল হচ্ছে, এরপর সঠিক ইনফরমেশন আবার ভুল হয়ে যাচ্ছে, আবার পাল্টে যাচ্ছে সব কিছু। এরকম বিভিন্ন ঝামেলায় পড়ে গেছে ব্যাংক। আমি কিছুই বুঝতে পারছি না। এটা নিয়ে খুব ঝামেলা হবে। কেউ একজন আমার পিছনে লেগে গেছে। আমি যেই কাজ করতে যাচ্ছি সেই কাজেই আমার সমস্যা করে দিচ্ছে। এখন আমি সমস্যায় পড়ে যাব। কি করব কিছুই বুঝতে পারছি না। ব্যাংকের কাউকে তোমার সন্দেহ হয়? স্যার, আমি কি বলবো, আমার সন্দেহ তালিকায় কেউ নেই, তবে আমি একজনের কাজকর্মের কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। সে হচ্ছে আমাদের ব্যাংকের যে ক্যাশ ম্যানেজার। সে কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে, ব্যাংকে সব সময় চলে আসছে। আমি কিছুই বুঝতে পারছি না। সে আগে ব্যাংকের মাঝে মাঝে ছুটি চাইতো, কিন্তু এখন কোনো ছুটিও চাচ্ছে না। এবার কাজে অনেক ঝামেলা করে, এবার কারোর সাথে তেমন কোনো কথা বলে না। ওর কাজে আমার কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। আপনি ওর ব্যাপারে নজর রাখতে পারেন। তাহলে তুমি এক কাজ করো, আমি যেটা বলছি সেটা করো। ও যখন লাঞ্চের সময় ব্যাংক থেকে বেরিয়ে যাবে ক্যান্টিনে, তখন তুমি ওর পেন ড্রাইভটা আমার কাছে নিয়ে আসবে। ওর কম্পিউটারে যে পেন ড্রাইভ লাগানো আছে সেটা আমার কাছে নিয়ে আসবে তাড়াতাড়ি, ঠিক আছে? স্যার, আপনি চিন্তা করবেন না। ও লঞ্চের সময় ক্যান্টিনে গেলে আমি এটা নিয়ে আসবো। আমি তখন বসে বসে চিন্তা করতে থাকলাম, ওর দ্বারা এই কাজ সম্ভব নয়, কারণ ক্যাশ ম্যানেজার যে, তার নাম হচ্ছে রিফাত, ছেলেটা তেমন একটা দক্ষ নয় এসব বিষয়ে, তাই তার দ্বারা এসব কাজ করা অসম্ভব। কিন্তু সে এই কাজের সাথে জড়িত থাকতে পারে, সেজন্য তার পেন ড্রাইভটা আমি চেক করতে চাচ্ছিলাম। লাঞ্চের সময় আমি ক্যান্টিনে না গিয়ে বসে আছি নিজের কেবিনে। একটু পর সোহেল তাড়াতাড়ি করে আমার রুমে ঢুকলো। রুমে ঢুকেই পেন ড্রাইভটা আমার হাতে দিল। আমি সঙ্গে সঙ্গে আমার কম্পিউটারে লাগিয়ে চেক করা শুরু করলাম, দেখতে শুরু করলাম তার কম্পিউটারে কোন ভাইরাস ঢুকেছে কিনা, কিন্তু কোনো সমস্যা নেই।
তখন হঠাৎ করে মেইল বক্সটা আমার চোখের সামনে আসলো। সেখানে তার পার্সোনাল মেইলে কেউ একজন কিছু একটা অফার করেছে। আমি তখন সেটা চেক করলাম। চেক করে দেখি আমার কম্পিউটারের পাসওয়ার্ড এবং আমার ফাইলগুলোর পাসওয়ার্ড যদি সে দিতে পারে তাহলে তাকে টাকা অফার করা হয়েছে। তার মানে কি আমার ইনফরমেশন রিফাত দিয়েছে? তখন মাথায় রাগ উঠে গেল। আমি তখন সেখানে বসে থাকলাম। একটু পর সোহেলকে পাঠিয়ে দিলাম পেন ড্রাইভ সহ। যখন আমাদের ডিউটি শেষ হলো, সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তখন আমি রিফাতকে বললাম, রিফাত তুমি আমার সাথে চলে এসো, আমার গাড়িতে করে তোমাকে আমি ড্রপ করে দেব। আমি মাঝে মাঝেই আমার কিছু কর্মকর্তাদের এরকম নিয়ে পৌঁছে দেই, কারণ তাদের কোনো পার্সোনাল কার নেই। আমার বাবা আমাকে একটা পার্সোনাল গাড়ি দিয়েছেন। আমি তখন সেই গাড়িতে তাকে তুলে নিলাম। গাড়ি চলতে শুরু করলো। একটু পর তাকে জিজ্ঞাসা করলাম, রিফাত একটা কথা কি জানো? কোনো মানুষ যদি বিশ্বাস অর্জন করে তাহলে তাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস, একবার যদি তাতে কেউ দাগ লাগিয়ে দেয় তাহলে কিন্তু আর জীবনে কেউ বিশ্বাস অর্জন করতে পারে না। কারোর বিশ্বাস তুমি অর্জন করতে পারবে না যদি তুমি কারোর সাথে বেইমানি করো। রকির কথা শুনে রিফাত বারবার রকির দিকে তাকাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে রিফাত রকিকে প্রশ্ন করলো, স্যার আমি তো আপনার কথার কিছুই বুঝতে পারছি না, আপনি কি আমাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছেন? রিফাত তুমি হয়তো জানো না আমার ব্যাপারে, সেজন্য তুমি এই কাজ করে ফেলেছ। তুমি কাকে আমার কম্পিউটারের ইনফরমেশন দিয়েছ? তুমি যেটা করেছো সেটা খুবই খারাপ কাজ করেছো। আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। আমি তোমাকে বিশ্বাস করে সকল কিছু বলে দিতাম, কিন্তু তুমি আমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার ইনফরমেশন অন্যের কাছে পাঠিয়ে দিয়েছো। বিশ্বাস করেন স্যার, আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। আপনাকে এই কথা কে বলল যে বলেছে সে মিথ্যা কথা বলছে? তাহলে তোমার মেল বক্সে আসা অফার লেটারটা মিথ্যা? আমি তোমার পার্সোনাল মেল বক্স চেক করেছি, সেখানে কেউ একজন তোমাকে অফার করেছে টাকা। তুমি সেই টাকার লোভে পড়ে এই কাজ করেছো। মিথ্যা বলবে না, আমি তোমার কিছুই করব না। শুধু বলতে চাই একটা কথা, যা করেছো তা ভুল করেছো, আর কোনোদিন এরকম কোনো কাজ করবে না। আর কে তোমাকে এই অফার করেছে? রকির কথা শুনে রিফাত কি বলবে কিছু বুঝতে পারছে না। সে কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর রকির দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে বলল, স্যার আর কোনোদিন এরকম কাজ করব না। আমি যা করেছি সেটা ভুল করে ফেলেছি। আসলে কে আমাকে এই অফার করেছে সেটা আমি জানি না। আমাকে শুধু মেলে এই কথা জানানোর পর আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি শুধু তাদেরকে সেই মেলের রিপ্লাইয়ে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো দিয়েছি আর আপনার কম্পিউটারের ইনফরমেশানগুলো দিয়েছি। রকি তখন হাসি মুখে রিফাতের দিকে তাকালো। রিফাত এসব কিছুই বুঝতে পারছে না। রকির এত কিছু হওয়ার পরও কেন হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। তখন রকি বলল, আমি জানি রিফাত, টাকার লোভে পড়লে মানুষ কি করতে পারে। তুমি হয়তো টাকার লোভে পড়ে গিয়েছিলে, সেই জন্য তুমি এই কাজ করেছো। কিন্তু শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দিলাম, আর কোনোদিন এরকম কোনো কাজ করবে না, বুঝতে পারছো? তখন রকি রিফাতকে নিয়ে তার বাসায় নামিয়ে দিয়ে সে নিজের বাসায় চলে এসেছে। এখন জানতে হবে সেই লোকটাকে, কে তার বিরুদ্ধে শত্রুতা করছে। সেটাই সে বুঝতে পারছে না। যদি আসল শত্রুকে চিহ্নিত করতে না পারে তাহলে তার আবারও ক্ষতি হতে পারে। সেই জন্য সে খুঁজতে শুরু করেছে। ওদিকে লিজা তার শ্বশুরবাড়িতে প্রথম দিন খুব ভালো কাটায়। পরের দিন সন্ধ্যায় নেহা ডিউটি থেকে এসে বলে, ভাবি কি করছো? এমনি এমনি বসে আছি, কিছু ভালো লাগছে না। তোমার ভাইয়া তো এখনো আসায় নাই। তোমার ডিউটি শেষ? হ্যাঁ ভাবি, আমার ডিউটি শেষ। আচ্ছা ভাবি, রকি কি সব সময় এরকমই থাকে? লিজা মুচকি হাসতে শুরু করে। নেহার ব্যাপারটা সে বুঝতে পারছে। নেহা হয়তো রকি প্রেমে পড়ে গেছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। নেহার লজ্জামাখা মুখটা দেখে লিজা খুব ভালো করেই বুঝতে পারছে। তখন সে আস্তে আস্তে বলল,
হ্যাঁ, রকি সবসময় এরকম গম্ভীরভাবেই থাকে। ও আমাকে ছাড়া আর কারোর সাথে তেমন ভালোভাবে কথা বলে না। আমিও ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। ছোটবেলা থেকেই ও এরকম সব গম্ভীর স্বভাবের। নেহা তখন কোনো কথা বলছে না, চুপচাপ লিজার দিকে তাকিয়ে আছে। লিজা কিছুক্ষণ পিছন দিকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে বলল, কি ব্যাপার ননদিনী, আমার ভাইয়ের প্রেমে পড়ে গেলে নাকি? তুমি এটা বলতে পারলে ভাবি? আমি কত হাসি খুশি মেয়ে একটা, তোমার ওই রকম গম্ভীর ভাইয়ের প্রেমে পড়বো আমি? তোমার এটা কিভাবে মনে আসলো? আমি তোমার ভাইয়ের প্রেমে পড়তে যাব কেন? হুম হুম, আমাকে কি পাগল কুকুরে কামড় দিয়েছে নাকি? আমাদের সামনে এইভাবে কথা বললে তো হবে না। আমরা জানি তোমরা ভেতরে ভেতরে যে একে অপরকে পছন্দ করো, তাই আমার সামনে লুকিয়ে কোনো লাভ নাই। যা বলবা সত্যি সত্যি বলতে পারো। নেহা তখন লজ্জা মাখা মুখে সেখানে বসে থাকলো। একটু পর আবার লিজার দিকে তাকিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওর তো বয়স কম হয় নাই, ও কি বিয়ে করবে না? ওর সাথে এসব বিষয় নিয়ে কথা বলা চায় না। ও এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চায় না। একবার আমি জিজ্ঞাসা করেছিলাম, বলেছে তার পছন্দের কাউকে পেলেই বিয়ে করবে, না হলে নাকি বিয়েই করবে না, কাজ করবে শুধু। এর মধ্যে রাহাত রুমের মধ্যে চলে আসে। নেহা রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে শিয়াব সবকিছু রেডি করে ফেলেছে। যে মিউজিয়ামে তারা চুরি করবে সে মিউজিয়ামের সকল ডিজাইন সে প্রস্তুত করে ফেলেছে। মিউজিয়াম থেকে তারা চুরি করতে পারলেই রকিকে একদম ধ্বংস করে দিবে, কিন্তু সেটা কিভাবে সে এসব কিছুতেই বুঝতে পারছে না। রকি ব্যাংকে চাকরি করে, মিউজিয়ামে চুরি করলে তার কি ক্ষতি হবে? সে জিজ্ঞাসা করে সেই টুপিওয়ালা লোকটাকে। স্যার, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমরা চুরি করব মিউজিয়ামে, কিন্তু এতে করে রকির কি ক্ষতি হবে? তখন সেই লোকটা হাসতে শুরু করে। তার হাসির কারণ কেউ বুঝতে পারছে না। তখন সে হাসতে হাসতে বলে, শিহাব, তুমি আমার প্ল্যান বুঝতে পারছো না। আমি কি করব সেটা তুমি দেখতে পাবে। যদি একবার মিউজিয়ামটা আমরা চুরি করতে পারি, তাহলে সেখান থেকে অনেক টাকা আমাদের কাছে চলে আসবে। এরপর আমরা কিছু যন্ত্রপাতি কিনতে পারবো, সাথে একজন বিদেশি হ্যাকারকে ভাড়া করতে পারবো। কারণ তুমি বুঝতে পারছো না, রকি অনেক বড় দক্ষ একজন মানুষ। তাকে ফাঁসাতে হলে খুব ভয়ঙ্করভাবে ফাঁসাতে হবে। তার পার্সোনাল সব জিনিসে সিকিউরিটি লাগানো, সেই সিস্টেম আনলক করা অনেক কষ্টকর। তাহলে তো স্যার আমরা সব কিছু প্রস্তুত। এখন আমরা কোন দিন কাজটা করব সেটা শুধু বলে দিলেই হবে। আমরা সব ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। শুভ কাজে দেরি করে কোনো লাভ নেই। তুমি মিউজিয়ামের পিছনে যে জায়গাটা আছে ওই জায়গাটাই খুঁড়িয়ে মিউজিয়ামের ঠিক মাঝ বরাবর একটা ছিদ্র করবে। যতক্ষণে এই কাজ কমপ্লিট করবে, এর ভিতরে আমি সব কন্ট্রোল অফ করার চেষ্টা করছি। ওকে স্যার, তাহলে আমি এখনই বেরিয়ে পড়ছি। কালকে সকালে আমি আমার কাজ কমপ্লিট করে ফেলবো। ওই দিন সকালে তারা প্ল্যান করে এবং রাতের ভিতর সব কাজ কমপ্লিট করে ফেলে। তাই মিউজিয়াম ওপেন হওয়ার আগে সব কাজ শেষ করতে হবে। তারা ভোর 6টার দিকে চুরি করার সিদ্ধান্ত নেয়। সেই কালো টুপি পরা লোকটা তখন বুলেট প্রুফ একটা জ্যাকেট পরে চুরি করার উদ্দেশ্যে সেই সিটের দিকে যায়, কিন্তু মিউজিয়ামের সব সিকিউরিটি সিস্টেম আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে তারা যখন চুরি করতে ভিতরে ঢুকে তখন মিউজিয়ামে মাত্র 3জন সিকিউরিটি গার্ড ছিল। সহজেই তারা সেই 3জনকে গুলি করে মেরে ফেলে। এরপর মিউজিয়ামের যত মূল্যবান জিনিস আছে সবগুলো চুরি করে তারা সেই ছিদ্র দিয়ে পালিয়ে আসে। যখন 10টার সময় মিউজিয়াম ওপেন হয় তখন দেখা যায় মিউজিয়ামের ভেতরে কোনো মূল্যবান জিনিস নেই। সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ার আগেই তারা সেগুলো বিক্রি করে দেয়। বিকেলের দিকে সেই 2জন লোক সেগুলো ভাগাভাগি করে নিয়ে নেয় এবং সেই কালো টুপিওয়ালা লোকটা তার বন্ধু সাগরকে কল করে। দোস্ত, তোকে বলেছিলাম না একটা হ্যাকারের খোঁজ করতে? তুই কি কোনো হ্যাকার পেয়েছিস? আমার কিন্তু আর্জেন্ট একটা হ্যাকার দরকার। দোস্ত, কোনো চিন্তা করবি না, আমি খোঁজ নিয়েছিলাম, একজনকে পেয়েছি, সে খুব ভালো। শুধু মুখে বললেই হবে না, কাজে ভালো থাকতে হবে। তোকে তো আমি এক্সপ্লেন করেছি কি জন্য আমার এখন হ্যাকার প্রয়োজন। আমার সব থেকে বড় শত্রুকে আমি শেষ করে দিতে চাই, ওকে একদম ভেতর থেকে ধ্বংস করে দিতে চাই। সেই জন্য আমার একজন প্রয়োজন। তুই তাড়াতাড়ি একজনকে এখানে ব্যবস্থা করে পাঠিয়ে দে। কিন্তু দোস্ত, এটা জানিস, ভালো হ্যাকার পেতে গেলে ভালো টাকা খরচ করতে হবে। তুই এত টাকা দিতে পারবি? তারা কিন্তু অ্যাডভান্স ছাড়া কাজ করে না। টাকা নিয়ে তুই কোনো চিন্তা করবি না, টাকার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। এখন শুধু তুই ভালো একজন হ্যাকার খুঁজে এনে দে, যাতে 2-3 দিনের ভেতরে আমরা কাজ কমপ্লিট করতে পারি। তুই কোনো চিন্তা করবি না,
আমি এবার যে হ্যাকার দেখাচ্ছি সে আজ পর্যন্ত 20টার ব্যাংকে হ্যাক করে ফেলেছে, কিন্তু কেউ তাকে একটাবারও ধরতে পারেনি। তাই আমি তাদেরকে তোর জন্য সিলেক্ট করেছি। কিন্তু তারা কত টাকা চাইবে? ওরা খুব ভয়ঙ্কর হ্যাকার, সেই জন্য তাদের রেটটা একটু বেশি। এই কাজের জন্য কমসে কম 1 কোটি টাকা দাবি করবে। চিন্তা করবি না, এই ব্যাংকে যদি একবার শেষ করে দিতে পারি তাহলে আমরা প্রায় 200 কোটি টাকার মালিক হয়ে যাব। সেখান থেকে মাত্র 1 কোটি টাকা দিলে কোনো কিছুই হবে না, তাই কোনো চিন্তা করবি না। তাড়াতাড়ি ওই হ্যাকারদের সাথে কথা বল। এরপর সেই লোকটা ফোনটা রেখে দিল এবং হাসতে শুরু করলো। হাসতে হাসতে সেখানে বসে পড়ল, কারণ কিছুদিন পরেই তার স্বপ্ন পূরণ হতে চলেছে। সে তখন তার আরও কিছু পরিচিত লোকেদের দিয়ে তার প্রয়োজনীয় কিছু জিনিস বিদেশ থেকে আনিয়ে নেয়, কারণ এখন তার একটি লক্ষ্য সব কিছু একদম শেষ করে দেওয়া। ওইদিকে যে হাজারো মানুষের স্বপ্ন মরছে, এদিকে তার খেয়াল নেই। পুলিশ খুঁজছে কে এই কাজ করলো, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিল না। নেহা তখন তার পুলিশ স্টেশনে গেল এবং পুলিশ কমিশনার তার দিকে এগিয়ে এসে বললেন, নেহা, তুমি হয়তো জানতে পেরে গেছো যে আমাদের শহরে একটা মিউজিয়ামে চুরি হয়ে গেছে। আমরা চুরির ব্যাপারে কোনো তথ্য জানতে পারছি না। এটা নিয়ে আমরা সরকারের কাছে খুব লজ্জিত হব, তাই তাড়াতাড়ি ধরতে হবে ওই চোরকে। কিন্তু স্যার, আমি ওই জায়গায় গিয়েছিলাম। চোর এমনভাবে চুরি করেছে তার কোনো অস্তিত্ব সেখানে নেই। শুধু মিউজিয়ামের একটা জায়গায় ছিদ্র করা মনে হচ্ছে। চোর এই দিক দিয়ে এসেই চুরি করে নিয়ে গেছে। কিন্তু মিউজিয়ামের এত সিকিউরিটি সিস্টেম সব কিছু কীভাবে চোর বন্ধ করলো? এটা অনেক দিন প্ল্যান করে তারা চুরি করেছে, তাই কেউ এই বিষয়টা জানতে পারেনি। এখন যে করেই হোক এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে অন্য মিউজিয়ামগুলো ঝুঁকির মুখে পড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ধরে ফেলতে হবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এরপর পুলিশ কমিশনার সেখান থেকে চলে গেলেন। নেহা তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি করবে সে? কে চোর কিছুতেই জানতে পারছে না। এত দক্ষভাবে কোনো চোর চুরি করতে পারে সে আজ পর্যন্ত কোনোদিন দেখেনি। মিউজিয়ামের এত ভয়ঙ্কর সিকিউরিটি সিস্টেম কিভাবে এত তাড়াতাড়ি ভেঙে ফেল? সে মনে মনে সিদ্ধান্ত নিল যে রকির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবে। সেজন্য বিকেলের দিকে যখন রকির ব্যাংক ছুটি হয়ে যায় তখন তার বাসায় গেল। রকি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নেহা, তুমি হঠাৎ করে আমাদের বাসায়? আসলে আজকে একটা কাজের বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। আমাদের শহরে একটা মিউজিয়ামে চুরি হয়েছে, সেই বিষয়টা হয়তো তুমি জানতে পেরেছো। এই চোরের ব্যাপারটা নিয়ে আমার ওপর দায়িত্ব এসে পড়েছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না মিউজিয়ামের এত ভয়ঙ্কর সিকিউরিটি সিস্টেম ওই চোর কিভাবে এত তাড়াতাড়ি ভেঙে ফেললো। আমার মনে হয় এটা তারা অনেক আগেই প্ল্যান করেছে এবং এই সিকিউরিটি সিস্টেম ভঙ্গ করার জন্য অনেক দক্ষ একজন মানুষের প্রয়োজন। আমার মনে হচ্ছে সেই চোর কোনো দক্ষ ব্যক্তি, না হলে এই কাজ কোনো সাধারণ চোর করতে পারবে না। রকি, তুমি কি আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে? আসলে এই দায়িত্ব এসে আমার ওপর পড়েছে। চোর কোনো চিহ্ন রেখে যায়নি। এখন আমি কিভাবে চোরকে ধরবো? এটা একটা সরকারি মিউজিয়াম, সেই জন্য অনেক বেশি চাপ এসে পড়েছে। কোনো কিছুই বুঝতে পারছি না সেই চোরকে কিভাবে ধরবো। এ ব্যাপারে আমি যদি আগে জানতে পারতাম তাহলে হয়তো সাহায্য করতে পারতাম, কিন্তু এটা চুরি হয়ে গেছে। এখন তাদের হাতে মালামাল চলে গেছে আর তারা হয়তো এতক্ষণে সেটা বিক্রিও করে দিয়েছে। তাই এই বিষয়টা নিয়ে আমি আর কোনো সাহায্য করতে পারবো না। যদি আগে আমি জানতে পারতাম তাহলে হয়তো তাদের বিরুদ্ধে কিছু একটা করতে পারতাম, কিন্তু এখন সব কিছু হাতের বাইরে চলে গেছে। নেহা তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি করবে সে, কিভাবে চোরকে ধরবে? তখন সে চলে যায় তার পুলিশ স্টেশনে। ওদিকে রকি বসে বসে চিন্তা করতে থাকে, সত্যি তো কে করলো এই কাজ? এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এটা খুবই ভয়ঙ্কর একটা কাজ। এটা সত্যি ভালো হ্যাকার ছাড়া করতে পারবে না। কিন্তু যখন নেহা এসেছিল তখন তার চিন্তা থেকে এসব কিছু বেরিয়ে যায়। শুধু নেহাকে নিয়ে চিন্তা করতে থাকে। সে নেহাকে সামনে দেখলে কেমন যেন অদ্ভুত ফিলিংস হতে থাকে তার মনে। কিছুতেই সে বুঝতে পারে না
শুধু তার কথাই মনে পড়ে। রকি আনমনেই বলে ওঠে, জানি না কে তুমি, চেষ্টা করিনি কখনো জানতে। জানি না থাকো কোথায়, হয়তো এ দেশের কোনো প্রান্তে। দেখিনি তোমায় কখনো। হয়তো তুমি অষ্টাদশী কোনো তরুণী, কিংবা লেখকের উপন্যাসে যতনে করা কোনো মায়াবিনী। হয়তো তোমার টানা টানা দুটি চোখ, পৃষ্ঠে লোটায় কালো কেশ কাজলের আঁচড়, চোখের তারায় মানায় হয়তো বেশ। হয়তো তোমার কণ্ঠ জোড়ে সুমিষ্টি সুর করে খেলা। মায়াবিনী হয়তো মুখখানি, দেখে লোটায় শান্তবেলা। যদিও বা হয়তো দেখব না তোমায়, তবুও পড়েছি প্রেমে, যে শুধু মুগ্ধ হয়েছি দুর্বোধ্য তোমার নামে। ফিরিয়ে তুমি দেবে কি আমায়? কখনো যদি তোমাকে শুধাই, যাবে কি অদূরে চলে তুমি? যদি ভালোবাসি বলি তোমায়, আমার এই স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয়? না বলো না কিছুই তুমি। যদি ভালোবাসি বলি তোমায়, আমি চাই শুধু তোমার হতে, তোমার নিঃশ্বাসে বিশ্বাসে। আমার সব কিছু তোমার হাতে, চাইলেই নিতে পারো প্রাণ আমার। একাকী নিঃসঙ্গ জীবন তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনেরই আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি। তুমি কি আসবে পথ ভোলা নদীর দেশে? ঢেউয়ে ঢেউয়ে ভাসব হৃদয়ে, হব দুজন সাথী। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভরে? আমারই মন ভাঙা ঘরে রোদেলান দিনে ফাগুন হবে। তুমি কি দেবে বাবুই পাখির ঠোঁটে ঠোঁট বোনা সুখের বসতি? হ্যাঁ আমার প্রিয়তমা। জি জি, আমি কি ভাবছি, নেহা হয়তো আমাকে নিয়ে এসব কিছুই চিন্তা করে না, কিন্তু আমি এসব কিছু কেন চিন্তা করছি? আমি কি নেহার প্রেমে পড়ে গেলাম নাকি? না না, এটা হতে পারে না। কিন্তু আমি যে নিজের মনকে বোঝাতে পারছি না, কি করব? কিছুই মাথায় আসছে না। সব দিক দিয়ে যেন ঝামেলায় এসে আমার মাথায় ভর করেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু ওর কথাই মনের ভিতরে শুধু উঠে আর পড়ে। রকি এসব চিন্তায় ব্যস্ত। তখন আস্তে আস্তে রাত হতে শুরু করলো। গভীর রাতে হঠাৎ করে সেই কালো টুপিওয়ালা লোকটার দরজায় কেউ একজন নক করলো। দরজা খুলে সামনের মানুষটাকে দেখে সে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, আরে নীলা, তুমি এখানে? আমি তো কল্পনাও করতে পারছি না তুমি আমার সাথে দেখা করতে চলে এসেছো। আমি তোমাকে বলেছিলাম তুমি কোনো চিন্তা করো না, ওই রকিকে এমন শিক্ষা দেব আর কোনোদিন আমাদের সাথে লাগতে আসবে না। তোমাকে ইগনোর করে ওর এত বড় সাহস! রকি অনেক বেড়ে গেছে। ওকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু ও আমার ভালোবাসার মূল্য দেয়নি। ওকে এখন তার উচিত শিক্ষাটা পেতে হবে। আমি চাই ও যেন ভিতর থেকে একদম ধ্বংস হয়ে যায়। ওকে তিলে তিলে মারবো, আস্তে আস্তে মারবো, যাতে ও বুঝতে পারে মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। নীলাও লন্ডনে তাদের সাথে একসাথে পড়াশোনা করছে। সে রকিকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু রকি তাকে কোনোদিন পাত্তা দেয়নি। সব সময় রকির পিছনে লেগে থাকতো, কিন্তু রকি তাকে একদম কথা বলার সুযোগই দিত না। সেই জন্য নীলা অনেক রেগে গেছে। যখন শুনতে পেল যে সেই লোকটা আর রকির মধ্যে ঝামেলা লেগে গেছে, তখন সেটা সুযোগ ব্যবহার করলো। সে লোকটার সাথে রকিকে ধ্বংস করে দিতে চাচ্ছে। তখন কালো টুপিওয়ালা লোকটা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি সাগরের সাথে কথা বলেছি। কালকের ভেতরে ওরা সবাই দেশে চলে আসবে। ওকে এমন শিক্ষা দেব আর কোনোদিন আমাদের সাথে লাগতে আসবে না। আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি, ওকে ধ্বংস করে দিয়েই আমরা চলে যাব এই দেশ ছেড়ে। আমি ব্যবস্থা করে ফেলেছি, তুমি কোনো চিন্তা করো না। সময় মতো আমরা সবাই এখান থেকে চলে যাব। এরপর শুধু মজা দেখার অপেক্ষা। তখন তারা দুজন হাসতে শুরু করলো। এভাবে আরও একটা দিন চলে গেল। পরের দিন ঠিক একই সময় রাত 3টার দিকে হঠাৎ করে দরজা কেউ কড়া নাড়ল। দরজা খুলে সাগরকে দেখে সেই লোকটা জড়িয়ে ধরে পড়ল। দোস্ত, তুই এসেছিস? আমি তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তুই ওদেরকে নিয়ে এসেছিস? তখন পিছন থেকে দুইটা লোক সামনে এসে, বয়স বেশি নয়, 21-22 কাছাকাছি। লোকটা তখন হাত বাড়িয়ে বলল, হ্যালো আর্মি জর্জ, আর এ হচ্ছে আমার বন্ধু রায়ান। রায়ান এবং জর্জ দুজনে খুব ভয়ঙ্কর হ্যাকার। পুরো 20টা ব্যাংক হ্যাক করেছে তারা দুজন মিলে, কিন্তু কেউ তাদেরকে ধরতে পারেনি।
তখন তার ভিতরে কী সব প্ল্যান সাজাতে শুরু করলো। তখন সেই কালো টুপিওয়ালা লোকটা বলল, জর্জ, আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি। এখানে সব কিছুর ব্যবস্থা করা আছে, যা যা প্রয়োজন সব কিছু আমি আগে থেকেই আনিয়ে রেখেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। ওই ব্যাংকটাকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। ওই ব্যাংকের যত ডকুমেন্ট আছে সব কিছু আমাদের কাছে নিয়ে আসতে হবে। এরপর আমরা ওই ব্যাংকের সব কিছু পরিচালনা করব বিদেশে বসে। কোনো চিন্তা করো না, তুমি আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরেই আমরা কাজ শুরু করব। আশা করা যায় 2 দিনের ভিতরেই সব কাজ কমপ্লিট করে ফেলবো। সঙ্গে সঙ্গে সেই কালো টুপিওয়ালা লোকটা আরেকটা রুমে চলে যায়। রুম থেকে বেরিয়ে আসার সময় নিয়ে আসে একটা কালো বিটকেস। এগিয়ে দেশে বিদেশি লোকটার দিকে তাকাই। লোকটা তখন হাসতে শুরু করে। পুরো 1 কোটি টাকা এখানে আছে। তখন সেই লোকটা বলতে শুরু করে, আমাদের কাছে টাকা চলে এসেছে, এখন কাজ শুরু হবে, কোনো চিন্তা করো না। 2 দিনের ভিতরেই তোমাদের কাজ কমপ্লিট করে দিয়ে আমরা এখান থেকে চলে যাব। কেউ কিছু বুঝতে পারবে না। তোমার কি কি প্রয়োজন সেটা আমাকে বলো। প্রথম কথা, ওই ব্যাংকের যত টাকা আছে সবগুলো আমাদের কাছে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, ওই ব্যাংকের মালিকানা আমাদের কাছে নিয়ে আসতে হবে, যাতে বোঝা যায় যে এর সব কিছু প্ল্যান করে করা, এবং ব্যাংকের কোনো কর্মচারী ছাড়া এই কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না। এরকম করতে হবে যাতে করে ওই ব্যাংকের একজন কর্মকর্তাকে আমরা ফাঁসাতে পারি। এইসব নিয়ে কোনো টেনশন করে না, সব কিছু রেডি করো। আমরা এখন থেকেই কাজ শুরু করব। আর নেটওয়ার্ক ব্যবস্থা খুব ভালো রাখবো যাতে কোনো সমস্যা না হয়, কারণ মাঝপথে কোনো কিছুতে থেমে সেটা আবার শুরু করা খুবই কষ্টকর। তাই সব কিছু আগের থেকে ঠিক করে রাখো। আমি জানতাম এরকম কিছু হবে, সেজন্যই আমি আগে থেকে সব কিছু ব্যবস্থা করে রেখেছি। এখন থেকে কাজ শুরু করলে আর কোনো সমস্যা হবে না। সব জিনিসপত্র আমি নতুন নিয়ে রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। তখন তারা সবাই হাসতে শুরু করে এবং কাজে লেগে পড়ে। ওদিকে রকি পরের দিন অফিসে যায়। অফিসে যাওয়ার পর তার স্যার আসে। স্যার আসার পর রকি বলে, স্যার, আমি কিছুই বুঝতে পারছি না এই ব্যাংকে কি হচ্ছে। ব্যাংকের অনেক ইনফরমেশন আস্তে আস্তে ভুল হয়ে যাচ্ছে। ইনফরমেশন ইচ্ছে করে কেউ পাল্টে দিচ্ছে। এসব কে করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পরে কিন্তু আপনি আমাকে ঝামেলায় ফেলে দিবেন। আমি এসব নিয়ে অনেক চিন্তায় আছি। যদি ব্যাংকে একবার কিছু হয়ে যায় তাহলে আমরা একদম ভেতর থেকে ধ্বংস হয়ে যাব। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। তখন তারা দুজন চিন্তায় পড়ে যায়। এরপর আবার সেই কার্যক্রম শুরু করে সবাই অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে সেই লোকগুলো কাজ চালিয়ে যাচ্ছে। প্রথম দিন তারা পুরোটা দিন একবারও কম্পিউটারের সামনে থেকে ওঠেনি। দ্বিতীয় দিন রাত 4টার দিকে তারা সবকিছু কমপ্লিট করে ফেলে। ব্যাংকে যত ইম্পর্টেন্ট ফাইল ছিল, যত ডকুমেন্ট ছিল, সবকিছু তারা তাদের কন্ট্রোলে নিয়ে আসে এবং সেগুলো প্রিন্ট আউট করে ফেলে। তখন জর্জ বলে, তোমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তুমি আমাদের যে কাজ এনেছিলে এই কাজ আমরা করে ফেলেছি। এখন তোমার বাকি কাজগুলো করতে হবে। এই কাজগুলো আশা করা যায় তোমরা পারবে। আমি যদি আর এখানে থাকি তাহলে আমার পিছনে পুলিশের লোক লেগে যাবে, কারণ সকল দেশে আমার নামে কেস চলছে। তাই আমাকে ধরে ফেলতে পারে, তাই আমাকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও। আমরা তোমাদের সাথে কাল সকালের মধ্যে গিয়ে দেখা করব। আমরাও এখানে থাকতে চাই না, কিন্তু এর আগে ওই ব্যাংকের মালিকানা সবকিছু আমার কাছে নিয়ে আসতে হবে। সকাল 10টার দিকে ব্যাংকে সবে এসে পৌঁছায়। ব্যাংকে আসার পর তারা সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে, কারণ ব্যাংকের লকার সহ কোনো একটা জায়গায় একটা টাকা পর্যন্ত নেই। কিন্তু লকারকে চুরি করলো সেটাই কেউ বুঝতে পারছে না। কেউ যদি ব্যাংক হ্যাক করে টাকা নিয়ে যায় সেটা বড় কথা, কিন্তু ব্যাংকের ক্যাশ টাকাগুলো কোথায় গেল এটা কেউ বুঝতে পারছে না। ব্যাংকের লকার রুমের মাঝ বরাবর একটা ছিদ্র, ঠিক সেইভাবে চুরি করা হয়েছে যেভাবে মিউজিয়ামে চুরি করা হয়েছিল। তার মানে কি এই দুইটা চুরি কোনো এক ব্যক্তি করেছে? কথাটা জানাজানি হতে সকল মিডিয়ার কর্মীরা চলে আসে। সবাই এসে নিউজ করছে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক হলে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু এখন জনগণের এই টাকা কে দিবে? ব্যাংকের মালিকের মাথায় হাত। এই কাজ কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। একজন দক্ষ হ্যাকার ছাড়া এই কাজ কেউ কোনোদিন করতে পারবে না। কিন্তু এই ব্যাংকের এত ইনফরমেশন এত তাড়াতাড়ি কিভাবে কারোর কাছে চলে যেতে পারে? সবাই চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছে।
তখন মানুষ শুনতে পারে তাদের এত কষ্টের জমানো টাকা এভাবে চুরি হয়ে গেছে। তখন তারা ব্যাংকের সামনে এসে আন্দোলন করতে শুরু করে। তখন ব্যাংকের মালিক সামনে যান, মানুষ জুতা খুলে তার দিকে ছুঁড়ে মারতে শুরু করে, কিন্তু তিনি এখন টাকা কোথা থেকে দিবেন? কারোর পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। সেই টাকাগুলো চুরি হয়ে গেছে। ওদিকে কালো টুপিওয়ালা লোকটা তার বন্ধু বান্ধব সবাইকে পাঠিয়ে দিয়ে হাসতে শুরু করে, কারণ সবাই এখন পৌঁছে যাবে লন্ডনে। সবার জন্য ব্যবস্থা করা হয়েছে। সবাই বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন আরেকটা লোক এসে ভিতরে ঢুকে, লোকটা তখন ভিতরে ঢুকতেই সে লোকটা বলে ওঠে, তোমাকে যা বলেছিলাম তা ঠিক মতো করেছো তো? ব্যাংকের সব সিকিউরিটি সিস্টেম আমি অফ করে দিয়েছিলাম, সেই জন্য ব্যাংকের কোনো সিকিউরিটি অ্যালার্ম বাজেনি। তুমি সবকিছু চুরি করতে পেরেছো তো? এটা শুধু আমরা দুজন ভাগ করে নেব, এটার ভাগ আমরা কাউকে দেব না। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি যেভাবে বলেছেন সব টাকা আমি নিয়ে এসেছি। আমাদের এই গোপন জায়গায় লুকিয়ে রেখেছি, এই কথা কেউ জানতে পারবে না। তখন তারা হাসতে শুরু করে, কারণ এই কাজটা সেই লোকটাই করেছে। সবাইকে বলেছে যে ব্যাংকের যত অ্যাকাউন্টে টাকা ছিল সবগুলো তারা হ্যাক করে নিয়েছে, কিন্তু সে জানতো এটা একটা অনেক বড় ব্যাংক এবং সেই জন্য এই ব্যাংকের লকার রুমে অনেক ক্যাশ টাকা থাকতে পারে। সে আগ থেকেই একটা লোককে লাগিয়ে রেখেছিল, যখন এদিকে কাজ চলবে এর ভিতর যেন চুরি করতে পারে। সে এই ব্যাংকের সব নিতে চায়, সেজন্য এই লোকটাকে রেডি করে রেখেছিল। ওদিকে মিডিয়ার লোকেরা উঠে পড়ে লেগেছে। মানুষের এত টাকা আত্মসাৎ হওয়ার কারণে তারা বিভিন্ন মানুষকে প্রশ্ন করতে শুরু করে। এক একজন এক এক মন্তব্য করছে। সবাই অনেক চিন্তায় পড়ে গেছে। পুলিশ স্টেশনে ভিড় জমেছে। মানুষের সবাই কেস করতে চলে এসেছে। কার বিরুদ্ধে কেস করবে? ব্যাংকের মালিকের বিরুদ্ধে। ব্যাংকের মালিক তো নিঃস্ব হয়ে গেছে, সে কোনো কথা বলতে পারছে না। তখন সেই কালো টুপিওয়ালা লোকটা সবকিছু ম্যানেজ করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেয়। তার টাকাগুলো আলাদা করে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে সে চলে যায়, কারণ এখন যদি সে এত টাকা নিয়ে ইমিগ্রেশন পাড়ি দিতে যায় তাহলে এখন দেশে এসব নিয়ে অনেক আলোচনা চলছে, সেই জন্য তাকে সন্দেহ করা হতে পারে। সেই জন্য সে অ্যাকাউন্টগুলোতে টাকা ট্রান্সফার করে সামান্য কিছু টাকা নিয়ে দেশে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। যাওয়ার আগে কয়েকজন ভাড়া করা লোককে সেই ব্যাংকের কাস্টমার সাজিয়ে নিয়ে আসে। তখন সেই লোকগুলোর মধ্যে একজনের নাম রাফি। সে রাফিকে বলে, তোমাকে যা বলেছি ঠিক তাই বলতে হবে। মিডিয়ার সামনে গিয়ে তুমি বলবে যে এই ব্যাংকের ম্যানেজারের জন্য সব হয়েছে। এই ব্যাংকের ম্যানেজার একজন দক্ষ হ্যাকার ম্যানেজার, এই সবগুলো কাজ করেছে। এই কথাটা তুমি তোমার দলে যতজন লোক আছে সবাইকে নিয়ে বলাবে। এতে করে মানুষের ভিতর ক্ষোভ ঢুকতে শুরু করবে, আর যখন জানতে পারবে সত্যি সত্যি ম্যানেজার একজন হ্যাকার, তখন সব মানুষ ম্যানেজারকে দোষ দিতে শুরু করবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমার দলে মোট 25 জন ব্যক্তি আছে। 25 জনকে নিয়ে যদি মিডিয়ার সামনে কথা বলি তাহলে সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যাবে, আর এবার ভাইরাল হয়ে গেলে বুঝতেই তো পারছো না। তাহলে আমি এখন চলে যাচ্ছি। এই নাও তোমাদের টাকা, কাজ ঠিকমতো করবে। আমি যেন সব কিছু ঠিকমতো দেখতে পাই, যেরকম প্ল্যান করেছি ঠিক সেই রকমই যেন হয়, কোনো ঝামেলা করা যাবে না। তখন সেই লোকটা একটা কালো জ্যাকেট পরে চলে যায় এয়ারপোর্টের দিকে, কারণ বিকাল 3টার দিকে তার ফ্লাইট। এর ভিতরেই সে সকল কিছু কমপ্লিট করে ফেলে। 3টার দিকে বিমান যখন আকাশে উড়ে তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এত দিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। আজ পুরো 7 বছর পর তার স্বপ্ন পূরণ হয়েছে। 5 বছর সে জেলের ভিতর থেকে এই স্বপ্ন দেখেছে, কিন্তু সে কিছুই করতে পারেনি। এরপর 2 বছর শুধু ঘুরেছে সব কিছু ঠিক করার জন্য। আজ এতদিন পর তার স্বপ্ন পূরণ হয়েছে, সেই জন্য সে দেশের মাটিতে পা রাখে। ওদিকে দেশের মিডিয়ার লোকেদের সামনে রাফি যা নয় তাই বলে যাচ্ছে রকির বিরুদ্ধে। আর আমাদের দেশের মিডিয়াদের একটাই সমস্যা, যদি কোনো চাঞ্চল্যকর তথ্য পেয়ে যায় তাহলে সেটা নিয়ে শুধু নিউজ করতে শুরু করে। সত্য মিথ্যা যাচাই করার কোনো সময় নেই। তাদের কাছে শুধু নিউজটা ভাইরাল হলেই হয়। একজন মানুষ মিথ্যা অপবাদে ফেসে যাবে, এটা কারো চিন্তাই নেই। শুধু এটাই চিন্তা তাদের নিউজ ভাইরাল হতে হবে। সত্য নিউজ মাঝে মাঝে প্রকাশ করলেও অধিকাংশ নিউজ বর্তমানে তারা মিথ্যা প্রকাশ করে। রকি তখন নিজের বাসায় বসেছিল। হঠাৎ করে তার বাবা এসে বলে, রকি, এসব কি শুনছি? তুমি নিউজ দেখেছো? আজকের নিউজে কি সব বাজে বাজে কথা বলছে তোমার ব্যাপারে। তুমি এই কাজ কিভাবে করলে? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। দেখো তো একবার নিউজটা। বলেই তার বাবা টিভিটা অন করে। টিভি ছাড়তে সে নিউজে দেখতে পাই বলছে,
দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকের চুরির ব্যাপারে একটি নতুন তথ্য আমাদের সামনে চলে এসেছে। সবাই এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে, কারণ সেই ব্যাংকের ম্যানেজার একজন দক্ষ হ্যাকার। সে লন্ডনের ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং দেশেও সে ব্যাংকে জয়েন হওয়ার আগে অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে বাঁচিয়েছে। এখন জনগণের একটাই প্রশ্ন, এত বড় একজন হ্যাকারকে কেন সেই ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি দেওয়া হলো? জনগণের এই প্রশ্নের উত্তর কে দেবে? রকি চৌধুরীকে শাস্তি দিবে, নাকি জনগণের টাকা এভাবেই চলে যাবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। নিউজ দেখার পর রকি কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তার বাবার দিকে একবার তাকাচ্ছে আর একবার নিজের দিকে তাকাচ্ছে। তার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ তোলা হবে সে কোনোদিন ভাবতেও পারেনি। সে তখন তার বাবার দিকে তাকায়। তার বাবা তখন বলে, তোমাকে আমি বারবার বলেছিলাম এসব ঝামেলায় না জড়াতে। আমার বিজনেস জয়েন হলে আজকে তোমাকে ঝামেলায় পড়তে হতো না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। এরকম ঝামেলায় ফেসে গিয়েছো। এখন দেখো তোমার বিরুদ্ধে কি রকম ভয়ঙ্কর একটা মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগ থেকে তুমি কিভাবে এখন মুক্তি পাবে? আমার ছেলে হয়ে আমার সম্মানটা পর্যন্ত তুমি নষ্ট করলে। রকি তখনও বুঝতে পারেনি। এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে ব্যাংকের দিকে চলে যায়, কারণ এখন সে বুঝাতে যায় আসল ঘটনা। সে কোনো কিছু করেনি, কিন্তু যখনই সে সেখানে পৌঁছায় তখন জনগণ তাকে দেখে অনেক রেগে যায়। সবাই তাকে ধরে মারতে শুরু করে। ওদিকে রাফি কয়েকজন লোককে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে সে রকির বিরুদ্ধে মামলা করে। রকি এই ব্যাংকের কোনো কাস্টমার নয়, সেজন্য সে কেস করতে পারবে না। তার কাছে সেই ব্যাংকের টাকা রাখার মতো কোনো প্রমাণ নেই, কিন্তু সে কয়েকজন লোককে বুঝিয়ে ফেলেছে। তারা তখন তাদের ইনফরমেশন নিয়ে চলে যাবে থানায় এবং রকির বিরুদ্ধে মামলা করবে। সেই মামলা তদন্তের জন্য আবার নেহাকে রাখা হয়। নেহা তখন এই কথাটা শুনে কান্না করতে শুরু করে। এখন তাকে রকিকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু সে রকিকে কিভাবে অ্যারেস্ট করবে? তার হাত পা কাঁপতে শুরু করেছে। তখন পুলিশ কমিশনার এসে তাকে ধমক দিয়ে বলে, নেহা, তুমি এখন এখানে বসে আছো, ওদিকে বাকি চোর যদি পালিয়ে যায় তাহলে তাকে কিভাবে ধরবে? এখনই যাও, সে ব্যাংকের সামনে আছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। তার বিরুদ্ধে প্রমাণ আছে, এরপর যা হবে তা দেখা যাবে। কিন্তু এখন তাড়াতাড়ি তুমি রকিকে গিয়ে অ্যারেস্ট করো, নিয়ে আসো, না হলে তাকে জনগণ মেরে ফেলবে। নেহা তখন কিছুক্ষণ পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখন তাকে যেতে হবে। তখন সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এবং পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় কয়েকজন লোক মিলে রকিকে বেধড়ক মারতে শুরু করেছে। তাদের ভিতরে যেন একটু মায়া নেই, কারোর প্রতি তারা একের পর এক আঘাত করে যাচ্ছে। তার উপরে রকি তখন কোনো কথা বলতে পারছে না। সে প্রায় বেহুশ হয়ে গেছে, হাত পা কেটে গেছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ওদিকে সেই কালো টুপিওয়ালা লোকটা এই অবস্থা নিউজে লাইভে দেখছে। লাইভে এটা দেখার পর সে হাসতে শুরু করে আর চিৎকার করে বলে, বন্ধু রকি চৌধুরী, সেদিন যদি আমার কথা মেনে নিতে তাহলে আজকে তোমাকে এই দিন দেখতে হতো না। আজকে তুমি আমার মতো এখানে হাসি খুশিতে দিন কাটাতে পারতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি অতিরিক্ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছিলে, তাহলে আজকে তোমার ভালো মানুষের ফল তুমি পেয়ে গেলে। এখন এনজয় করো এই মারগুলো। নেহা তখন রকিকে নিয়ে প্রথমে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে রকিকে চিকিৎসা করে। রকিকে পুলিশের হেফাজতে রেখে চিকিৎসা করানো হয়। সবাই রকিকে নিয়ে আলোচনা শুরু করেছে। প্রত্যেক টিভি চ্যানেলে তার নাম ছড়িয়ে পড়েছে। সবাই রকিকে অনেক বাজে কথা বলছে, কিন্তু কেউ হয়তো আসল কথা জানতে পারছে না। এরপর রকিকে পাঠানো হয় 2 সপ্তাহ পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই কাজের জন্য নেহাকে পাঠানো হয়। নেহা তখন রকিকে নিয়ে একটা রুমের মধ্যে যায়। রুমের মধ্যে নিয়ে গিয়ে আরেকজন পুলিশ অফিসারকে বলে, আপনাকে লাগবে না, আপনি চলে যান, আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারবো, আপনি গিয়ে অন্য দিক দেখুন। পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। নিয়ম হলো রিমান্ডের সময় অপরাধীকে বিভিন্নভাবে টর্চার করে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু রকি চুপচাপ বসে আছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার জীবনে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোনোদিন পড়েনি, তাই এসব বিষয়ে তার কোনো ধারণা নেই। তখন নেহা তাকে টর্চার করার বদলে আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আমি জানি রকি, তুমি এই কাজ করতে পারো না। আমি যে তোমাকে অনেক বেশি বিশ্বাস করি, তাই তুমি কোনো ভয় পেও না। আমি তোমার ওপর কোনো অত্যাচার করব না। তুমি সত্যি করে বলো, তুমি কি কিছু করেছো?
তখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। চারিদিকে তাকে, সে কোনোদিন জেলে আসবে সেটা চিন্তা করেনি। সে সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছে, কিন্তু আজ সেই ভালো কাজ তাকে এত বড় একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে এনে ফেলবে সে কোনোদিন ভাবতে পারেনি। তখন সে নেহার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে ওঠে, নেহা, তুমি আমাকে অনেক দিন থেকে চেনো। আমি কী রকম মানুষ এটা তুমি খুব ভালো করে জানো। আমি এরকম কাজ কোনোদিনও করতে পারি না, সেটা তুমি খুব ভালো করে জানো। তাই এসব প্রশ্ন করে আমাকে লজ্জা দিবে না। তোমার যদি আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে হয় তাহলে শাস্তি দিতে পারো, আমি প্রস্তুত আছি। রকি, আমি তোমাকে অপমান করার জন্য কোনো কথা বলিনি। আসলে আমাকে এখানে জিজ্ঞাসাবাদ করার জন্যই পাঠানো হয়েছে। আমি নিয়ম রক্ষার জন্য তোমাকে শুধু জিজ্ঞাসাবাদ করছি। আমি জানি তুমি এই কাজ করতে পারো না, কিন্তু তোমার কি কাউকে সন্দেহ হয় কে এই কাজ করতে পারে? আমার কাউকে সন্দেহ হয় না, কিন্তু যে এই কাজ করেছে সে অনেক প্ল্যান করে অনেক দিনে এই কাজ সম্পন্ন করেছে। না হলে এই কাজ এত তাড়াতাড়ি সম্পন্ন করা সম্ভব নয়। একজন দক্ষ মানুষ ছাড়া এই কাজ কোনোদিনও কেউ করতে পারতো না, কারণ এই কাজটা খুবই ভয়ঙ্কর একটা কাজ। আমার যত সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি ব্রেক করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণ কোনো চোর তো সেটা করতেই পারবে না। তোমার বিরুদ্ধে সেই অভিজ্ঞ ব্যক্তি কে যে তোমাকে এত বড় একটা বিপদের মধ্যে ফেললো? তুমি আমাকে তার নাম বলো, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। আমি জানি না, তবে তাকে ধরার একটা প্ল্যান আছে। যদি এই প্ল্যানটা ঠিকমতো কাজ করতে পারো তাহলে সে সামনে চলে আসবে, কোনো চিন্তা করো না। সেই প্ল্যানটা কি তাড়াতাড়ি আমাদেরকে বলো। আমার মনে হয় না তাকে তোমরা ধরতে পারবে, কিন্তু তাকে সামনে আনার একটা প্ল্যান হচ্ছে সেই ব্যাংকে যত ডকুমেন্ট আছে সবগুলো সে নিয়ে নিয়েছে, যার ফলে ব্যাংকের বর্তমান মালিক সে এখন যদি মালিকানা সরকারিভাবে জব্দ করে দেওয়া হয় তাহলে সে তার মালিকানা রক্ষা করার জন্য মেইল পাঠাতে পারে। আর যদি সে মেইল পাঠায় তাহলে আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব। সেটা কিভাবে সম্ভব আমি বলছি। যদি সে মালিকানা দাবি করে এই ব্যাংকের, তাহলে মানুষ বুঝতে পারবে সে ব্যাংক থেকেও টাকা চুরি করেছে। এর ফলে আমার উপর যে অভিযোগ আছে সেই অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাবে। সেজন্য একটা কাজ করতে হবে, তোমাদের সবাইকে বলতে হবে যে আমি আমার অপরাধ স্বীকার করে ফেলেছি এবং আমাকে আদালতে চালান করে দাও। এর ভিতর তুমি আমার পরিবারের কাছে যাও, পরিবারের কাছে গিয়ে একজন উকিল নিয়োগ দাও। যদি আদালতে তোমাকে সাপ্লাই না করা হয় তাহলে এখানে আমার পক্ষে কেউ লড়তে আসবে না। যদি আদালতে দিয়ে দাও তাহলে আমার উকিল তখন এই কথাটা বলবে, তখন সেই জায়গা থেকে যখন অর্ডার আসবে যে ব্যাংকের কাগজপত্র জব্দ করে দেওয়া হোক এবং আমাকে শাস্তি দেওয়া হোক। আর আমাকে শাস্তি দেওয়া হলে সমস্যা নেই, যদি ওই লোকটার সামনে চলে আসে তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে আমি চুরি করিনি। সেজন্য প্রথমে আমাকে অপরাধীর শাস্তি হবে। নেহা তখন রকির বুদ্ধি শুনে চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কত বিষয় নিয়ে চিন্তা করে, তার গম্ভীর কথাটা মানায়, কারণ সে যদি গম্ভীর না থাকতো তাহলে এত জিনিস চিন্তা করতে পারতো না। এটা কারোর মাথায় আসেনি। সত্যিই তো, সে লোকটা যদি তার মালিকানা দাবি করে তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে লোকটা চুরি করেছে, রকি কোনো কাজ করেনি। তাই রকি সেখান থেকে মুক্তি পেয়ে যাবে, কিন্তু লোকটাকে ধরতে হবে। এর জন্য তারা সেই নাটকটা সাজায় এবং বলে যে রকি সবকিছু স্বীকার করে নিয়েছে। যখন এই খবরটা মিডিয়ার মধ্যে যায় তখন সবাই কথাটা নিয়ে অনেক আন্দোলন শুরু করে এবং রকির শাস্তির জন্য দাবি জানায়। কিন্তু সেই লোকটা বুঝতে পারে না রকি কেন সবকিছু স্বীকার করে নিল। সে তো কোনো কাজ করেনি, তাহলে কেন সে স্বীকার করে নিল? কিন্তু সে অনেক খুশি হয়েছে যে রকি সবকিছু স্বীকার করে নিয়েছে। এখন রকিকে আর কেউ বাঁচাতে পারবে না। ওদিকে লিজা এসব বিষয় টিভিতে দেখে কানে ভেঙে পড়েছে। আর সে যখন জানতে পেরেছে যে নেহা রকিকে গ্রেপ্তার করেছে তখন নেহার প্রতি একটা
অভিমান চলে এসেছে। নেহা যখন বাসায় ফিরে যায় তখন লিজা কোনো কথা বলে না, চুপচাপ নিজের রুমে বসে থাকে। নেহা বাসায় আসলে লিজা এগিয়ে এসে গল্প করত, কিন্তু আজকে কোনো কথা বলছে না। নেহার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ভাবি তুমি আজকে কোনো কথা বলছো না, কি হয়েছে? নেহা, তুমি এই কাজটা কেন করলে? তুমি জানো রকি কোনো কিছুই করেনি, তারপরও তুমি কেন রকিকে জিজ্ঞেস করতে গেলে? সে তো এই কাজ করেনি। আর সে এই কাজ করেছে সেটা তুমি কিভাবে জানলে? তুমি সাংবাদিকদের সামনে এই কথাটা কেন বললে? ও আচ্ছা, এই ব্যাপার নিয়ে তুমি রাগ করেছো? তুমি কোনো চিন্তা করো না, রকির সাথে আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে। রকি এই কাজ করতে বলেছে। আমাদের একটা প্ল্যান আছে, এখন তোমার বাসায় যেতে হবে। তুমি ভাইয়াকে নিয়ে চলো, আমাদের বাসায় এখন থাকলে হবে না, তোমাদের বাসায় যেতে হবে। তখন তারা তিনজন চলে যায় রকির বাসায়। রকির মা তো কান্না করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। নেহাকে দেখতে রাগ করে চিৎকার করে বলতে শুরু করেন। নেহাকে তিনি সামনে দেখতে চান না। তখন নেহা রকির মায়ের কাছে গিয়ে বলে, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি রকির সাথে সব বিষয় নিয়ে কথা বলেছি। ও আমাকে এই কাজ করতে বলেছে, আপনি কোনো চিন্তা করবেন না। 1 মাসের ভেতরে ওর মুক্তি হয়ে যাবে। যখনই আদালতে এই কেসটা শুরু হবে তখনই রকি এসব কিছু থেকে মুক্তি পেয়ে যাবে। রকির বাবা নেহার দিকে এগিয়ে আসেন। তিনি এসব বিষয় জানতে চান এবং তিনি প্রশ্ন করেন, তোমার কি প্ল্যান করছো? রকি যে সবকিছু স্বীকার করে নিয়েছে এটা তুমি বললে, এখন যখন আদালতে কেসটা যাবে তখন রকি সবকিছু স্বীকার করে নেবে। আর সে চুরি করেছে স্বীকার করার পরেও সে কিভাবে মুক্তি পাবে? এই বিষয় নিয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো। এখন আপনি তাড়াতাড়ি একজন ভালো উকিল নিয়োগ দিন রকির মুক্তির জন্য। আমি তাকে সব কিছু বুঝিয়ে বলবো। আমাদের একটা প্ল্যান আছে, এই প্ল্যানটার মতো কাজ করলে আসল অপরাধী সামনে চলে আসবে। তখন নেহার কথা মতো একজন ভালো উকিল নিয়োগ দেওয়া হয় এবং 3 দিন পর রকিকে আদালতে তোলা হয়। তখন নেহা গিয়ে সেই উকিলের সাথে দেখা করে। আপনাকে আমি যা বলেছি ঠিক তাই করবেন। আর রকি সব কিছু স্বীকার করে নিয়েছে, সেটা আপনি মেনে নেবেন, সমস্যা নেই। রকি আদালতেও সব কিছু স্বীকার করে নেবে। আপনি তখন বলবেন যে যেহেতু রকি এই সব কিছু চুরি করেছে এবং তার শাস্তি হয়েই গেছে এবং সব বিষয় সমাধান হয়ে গেছে, সেহেতু এই ব্যাংকের মালিকানা যেন জব্দ করে দেওয়া হয়, কারণ ব্যাংকের মালিকানা রকির কাছে চলে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু বুঝতে পেরেছি। আমি আপনাদের কথা মতোই কাজ করব। আদালতে আমি এই কথাটাই বলবো, আপনারা কোনো টেনশন করবেন না। আদালত শুরু হতেই সেই লোকটা সবকিছু বলে এবং আদালত থেকে রায় ঘোষণা করা হয় যে রকিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেই ব্যাংকের মালিকানা জব্দ করা হয়েছে। এই কথাটা শোনার পর সেই কালো টুপিওয়ালা লোকটা চিৎকার করতে শুরু করে। তখন সে নীলাকে বলে, এটা কিছুতেই হতে পারে না। ওই ব্যাংকের মালিকানা আমার, ওই ব্যাংকের সব কাগজপত্র আমার কাছে আছে। ওই ব্যাংকটা যদি আমি এখন বিক্রি করতে যাই তাহলে ওই ব্যাংকের জায়গায় সহ যদি আমি বিক্রি করি তাহলে প্রায় 100 কোটি টাকা বিক্রি করতে পারবো। এত টাকা আমি হাতছাড়া করতে চাই না। ওই ব্যাংকের সব কাগজপত্র আমার কাছে আছে, আমি সেটা আদালতের কাছে পেশ করতে চাই। এখনই তুমি সবকিছুর ব্যবস্থা করো। আমি এখনই ওই কেসটা আবার শুরু করতে চাই আদালতের কাছে। সবকিছু মেল করে পাঠাতে হবে। তোমাকে বাংলাদেশে যেতে হবে। রকির বাড়ির সবাই কান্না করতে করতে মরে যাচ্ছে। তারা ভেবেছিল যে রকি মুক্তি পেয়ে যাবে, কিন্তু রকির যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। নেহাকে কেউ সহ্য করতে পারছে না। নেহা তখন রকির বাবার কাছে যায়। রকির বাবাকে কিছুতেই বুঝাতে পারছে না। তখন সবকিছু সে বলে এবং সবাই বুঝতে পারে বিষয়টা, কিন্তু তবুও কেউ শান্ত হতে পারছে না, কারণ যতক্ষণ না রকি মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ শান্ত হতে পারছে না। তখন রকির মা বলে, তোমরা যে প্ল্যানটা করছো, এখন যদি সেই লোকটা মালিকানা দাবি না করে তাহলে তো আমার ছেলেটাকে সারা জীবন জেলার ভিতরে পচে মরতে হবে। এই কথাটা শোনার পর সবার মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়। সত্যি তো, লোকটা যদি মালিকানা দাবি না করে তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। রকিকে সারা জীবন জেলের মধ্যে পচে মরতে হবে।
কিন্তু নেহার কেন যেন মনে হচ্ছে সে লোকটা মালিকানা দাবি করবে, কারণ ব্যাংকের দাম বর্তমানে 100 কোটি টাকা, আর কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় 100 কোটি টাকা ছেড়ে দিতে চাইবে না। প্রায় 4 দিন হয়ে যায় কিন্তু কোনো ইনফরমেশন তাদের কাছে আসছে না। তখন তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সত্যি লোকটা কি তাহলে মালিকানা দাবি করবে না? পঞ্চম দিন সকালে হঠাৎ করে আদালত থেকে তাদের কাছে ইনফরমেশন আসে যে রকিকে আবার আদালতে হাজির করতে হবে, কারণ কেসটা আবার নতুন করে শুরু হতে হবে। রকি তখন খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এখন সে মুক্তি পেয়ে যাবে। তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সবকিছু এখন তার উপর থেকে চলে যাবে, কারণ সে লোকটা যদি মালিকানা দাবি করে তাহলে সবাই বুঝতে পারবে যে ওই লোকটাই সকল কাজ করেছে, রকি কোনো কিছু করেনি। আদালতে কেসটা শুরু হওয়া মাত্রই উকিল বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন মহামান্য আদালত, কিন্তু আমি এই প্ল্যানটা সাজিয়েছিলাম। এটা আমাদের একটা সাজানো নাটক ছিল। রকি চৌধুরী কোনো কিছুই করেনি, আমরা শুধু ওই লোকটাকে সামনে আনার জন্য এই প্ল্যানটা সাজিয়েছিলাম। রকি চৌধুরী সব কিছু স্বীকার করে নিয়েছে এই কারণেই। আদালত তখন কোনো কথা না বলে কেসটা শুরু করে। নীলাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এই কেসটা নিয়ে কথা বলার জন্য, কারণ সেই লোকটা সামনে আসতে চায় না, কারণ রকি যদি ওই লোকটাকে দেখতে পারে তাহলে চিনে যাবে এবং সবকিছু বুঝে ফেলবে। আর রকি সব ইনফরমেশন জানে ওই লোকটার ব্যাপারে। সে কোথায় দুর্বল রকি ভালো করেই জানে। রকি তার দুর্বলতার সুযোগ নেবে এবং ওই লোকটা বেশি দিন পালিয়ে থাকতে পারবে না, সেজন্য নীলাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন বিচারক সাহেব বলেন, আপনারা যে কাজটা করছেন সেটা খুবই অন্যায় একটা কাজ করছেন, কারণ আদালতের সময় নষ্ট করা খুবই খারাপ একটা কাজ। আপনারা যদি সরাসরি এই বিষয়টা নিয়ে কেস করতেন তাহলে আদালতের সামনে এসব কিছু পরিষ্কার হয়ে যেত এবং এই কেসটাকে আবার দ্বিতীয়বার শুরু করতে হতো না আদালতের। এই সময় নষ্ট করার জন্য আপনাদেরকে জরিমানা দিতে হবে। মহামান্য আদালত, আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের এই বেয়াদবি করার জন্য। আমরা নিয়ম ভঙ্গ করেছি তা আমরা জানি, আমরা জরিমানা মেনে নিয়েছি, কিন্তু আমরা শুধু এই কাজটা করেছি কারণ আমাদের কাছে তখন উপযুক্ত কোনো প্রমাণ ছিল না। আমরা যদি এই কথাটা বলতাম তাহলে আমাদেরকে কেউ বিশ্বাস করতো না। এই লোকটাকে সামনে আনার জন্যই আমরা এই প্ল্যানটা সাজিয়েছিলাম, আমাদেরকে ক্ষমা করবেন। তখন বিপক্ষের উকিল কোনো কথা বলছে না। তখন বিচারক সাহেব বলে ওঠেন, রকি চৌধুরীর বিরুদ্ধে কে এই কাজ করেছে তাকে আমরা দেখতে চাই। কে এই জায়গার মালিকানা দাবি করছে তাকে উপযুক্ত প্রমাণসহ তার দলিল পেশ করার জন্য কাঠগড়ায় হাজির করা হোক। তখন নীলা গিয়ে কাঠগড়ায় দাঁড়ায়। রকি তখন নীলাকে দেখেই চিনতে পেরে যায়। সে স্তব্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। এত বছর পর নীলাকে সে দেখছে। নীলাকে সে লন্ডনে ফেলে এসেছিল, আজকে নীলা তার বিরুদ্ধে এই কেস করেছে। রকি তখন কোনো কথা বলছে না। নীলা তখন তার সব প্রমাণ পেশ করে। যেহেতু তার কাছে সবকিছু কাগজপত্র আছে তাই তার বিরুদ্ধে এখন আদালত কিছু করতে পারবে না, কারণ সে এখন এই জায়গার মালিক। তার কাছে কাগজপত্র দলিল সবকিছু আছে। এখানে ওই লোকটা মারাত্মক একটা বুদ্ধি খাটিয়েছে। সে সবকিছু নীলার কাছে বিক্রি করে দিয়েছে বলে কাগজে সাইন করেছে। এখন নীলা এই জায়গার মালিক, সে এই জায়গা কিনে নিয়েছে। এটা চুরি করা হোক বা ডাকাতি করা হোক এটা তার দেখার বিষয় নয়। তাই আদালত এই চুরির কারণ যে নীলা সেটা জানতে পারার পরও নীলাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং রকিকে মুক্তি দিয়ে দেয়। তারা জানে যে নীলা চুরি করে এই জায়গাটা পেয়েছে, কিন্তু এখন যদি নীলার বিরুদ্ধে কেউ কেস না করে তাহলে নীলাকে এই জায়গায় বুঝিয়ে দিতে হবে, কারণ তার কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। কিন্তু রকি মুক্তি পাওয়ার পরপরই নেহার কাছে যায়। নেহাকে তখন বলে, নেহা, তুমি বুঝতে পারছো না, এই বিষয়টা আস্তে আস্তে সব কিছু আমার সামনে চলে আসছে। এই মেয়েটাকে আমি চিনি, ওর সাথে আমি প্রায় 3 বছর লন্ডনে একসাথে পড়াশোনা করেছি। ও কেন এত বছর পর আমার সাথে লাগতে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি জানি ও এই কাজ একা করতে পারবে না, কারণ সে তেমন একটা অভিজ্ঞ নয় এসব ব্যাপারে। আর সে মেয়ে মানুষ, এত কিছু একসাথে ম্যানেজ করতে পারবে না। আমার মনে হয় তার সাথে আরও কেউ আছে। তাই সবার আগে নীলাকে ধরে নিয়ে আসতে হবে এবং তার কাছ থেকে সব ইনফরমেশন নিতে হবে। কে নীলার সাথে আছে সেটা জানতে হবে। কিন্তু আমরা তো এখন নীলাকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ এটা কোনো সরকারি বিষয় নয়, এটা পার্সোনাল একটা বিষয়। এটা একটা বেসরকারি ব্যাংক ছিল, সেই জন্য আগে কাউকে তার বিরুদ্ধে কেস করতে হবে। তাই এভাবে
সরাসরি নীলাকে গ্রেপ্তার করা আইন বিরোধী। আমরা নীলাকে গ্রেপ্তার করতে পারবো না। অনেক তো হয়েছে ভালো মানুষই, আর ভালো মানুষে যে থাকলে কখনো কিছুই করা সম্ভব নয়। তাই আমাদেরকেও খারাপ পথে যেতে হবে। যারা খারাপ কাজ করে সব কিছু কেড়ে নিয়েছে, তাদের কাছে থেকে খারাপ কাজ করে এসব কিছু ফিরিয়ে আনতে হবে। নীলা যেহেতু এসব কিছু অবৈধ পথে নিয়ে গেছে, সেই জন্য আমাদেরকেও অবৈধ পথ ধরে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আসতে হবে। কিন্তু এই কাজ করা একটা আইন বিরোধী কাজ। যদি তোমাকে কেউ এই কাজের মধ্যে ধরে ফেলে, তাহলে কিন্তু আমার হাতে কিছুই করার থাকবে না। আমার তোমাকে গ্রেপ্তার করতেই হবে। আমি যদি পুলিশের চাকরি বাঁচাতে চাই, তাহলে তোমাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এমনভাবে কাজটা করব যে কেউ কোনো প্রমাণ জানতে পারবে না। তুমি এই ব্যাপারে আর কোনো কথা বলবে না। যদি তুমি আমাকে ধরতে পারো, তাহলে অবশ্যই গ্রেপ্তার করবে। এটা তোমার একটা প্রফেশন। আমি তোমার জায়গা থেকে তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তখন রকি সেখান থেকে চলে যায়। নেহা রকিকে মুক্তি দিতে পেরেছে, এটা ভাবতে তার অনেক খুশি লাগছে। সে এখন লিজার সাথে দেখা করতে যায়। লিজা তখন নেহাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, কারণ সে নেহার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। নেহা তখন লিজাকে বলে, ভাবি, তোমাকে আমি বলেছিলাম সেটা মিথ্যে বলেছিলাম। আমি সত্যি সত্যি রকিকে অনেক বেশি ভালোবাসি। তুমি প্লিজ রকিকে বোঝাও। কিন্তু আমি ওর সামনে লজ্জার কারণে কিছুই বলতে পারছি না। আমার অনেক বেশি লজ্জা লাগছে। তার কাছে গিয়ে আমি কোনো কিছুই বলতে পারবো না। প্লিজ তুমি এটা একটা কিছু করো, প্লিজ ভাবি। লিজা তখন মুচকি হাসলো, কারণ সে আগে থেকেই এই বিষয়টা বুঝতে পেরেছিল। কিন্তু এতদিন এত ঝামেলার কারণে পরিবারের কাছে বলেনি। এখন সে পরিবারের কাছে সবকিছু বলে দিবে। কিন্তু রকি কি এটা মেনে নেবে? কারণ রকি এখন এসব বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সে যদি এসব মেনে না নেয়, তখন সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রকির বাবার সাথে কথা বলবে। রকি আর কারোর কথা না শুনলেও তার বাবার কথা সবসময় শুনে, তাই তার বাবা যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিবে। আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এখন যে করে হোক নীলাকে আটক করতে হবে। কিন্তু নীলা কোথায় থাকে, কি করে, কিছুই তো জানি না। এই কাজ ও একা করতে পারবে না। তার মানে নীলার সাথে কে আছে? এখন আমার কেন জানি মনে হচ্ছে আমার পুরনো শত্রুটাই আমার সাথে লাগতে এসেছে। কিন্তু এখন কি হবে কিছুই বুঝতে পারছি না। তখন নীলাকে খুঁজতে শুরু করলাম। আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে নিয়ে আসলাম। এখন নীলাকে আটক করতে হবে। সেজন্য আমি গোয়েন্দা সংস্থায় চাকরি করে আমাদের এক বন্ধু রোহানকে কল দিলাম। দোস্ত, তুই জানিস এতদিন তোরে আমি কোনো ঝামেলায় ছিলাম। তোরা হয়তো দেশের এই ঝামেলার ব্যাপারটা বুঝতে পেরেছিস। এখন আমি চাই ওই মেয়েটাকে খুঁজে বের করতে। নীলা এই কাজের মধ্যে জড়িয়ে আছে। নীলা আমার সাথে অনেক দিন পড়াশোনা করেছে, তাই আমার মনে হচ্ছে আমার পুরনো শত্রুরা এই কাজগুলো করছে। কিন্তু নীলা এখন কোথায় থাকে, কি করে, কিছুই তো জানি না। ওর সাথে আমি কথা বলতে চাই। আচ্ছা দোস্ত, তুই কোনো চিন্তা করিস না। তুই মেয়েটার ফটো আমার কাছে পাঠিয়ে দে। আমি ওই মেয়েটাকে যে করেই হোক খুঁজে বের করার চেষ্টা করছি। ওরা কিছুতেই পালাতে পারবে না। এত বড় একটা সিন্ডিকেট করে ফেলেছে, আর এইভাবে পালিয়ে যাবে এটা কোনো দিনে হতে পারে না। আমি তখন রোহানের কাছে পাঠিয়ে দিলাম নীলার ফটো। এখন নীলাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। যদি কেউ একবার নীলাকে খুঁজে পায়, তাহলে তার সাথে আর কে কে জড়িয়ে আছে সেই বিষয়টা আমি জানতে পেরে যাব। ওদিকে লিজা রকির বাবার সাথে কথা বলছে। রকির বাবার কোনো আপত্তি নেই নেহাকে নিজের ছেলের বউ করে আনতে, কিন্তু রকি মেনে নিবে কিনা সেটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। তখন লিজা বলে, ছোট আব্বু, আমি জানি রকি এরকম এসব ঝামেলায় পড়ে গেছে, আর ওর বয়স কম হয়নি। ওকে এখন বিয়ে দেওয়াটা দরকার। তাই তোমরা ওর ঝামেলার কথা কোনো কিছুই মেনে নিবে না। ওকে জোর করে হলেও তোমরা বিয়ে দিয়ে দাও। আমি জানি ও তোমাদের কথা ছাড়া আর কারোর কথাই মেনে নিবে না। তুমি কোনো টেনশন করো না, আমি কথা বলবো রকির সাথে। রকি এমনিতেই রাজি হবে। আর নেহা মামুনিকে আমার অনেক বেশি পছন্দ। আমাদের আত্মীয়র মধ্যে ওকে নিয়ে আসাটাই ভালো।
তাই তুমি কোনো টেনশন করো না। আজকে রকি বাসায় ফিরলে আমি ওর সাথে এইসব বিষয় নিয়ে কথা বলবো। সত্যি ওর বিয়ের বয়স হয়ে গেছে, এখন ওকে বিয়ে দেওয়া দরকার। নেহা তখন লজ্জায় মরে যাচ্ছে। তার বিয়ের কথা হচ্ছে রকির সাথে। রকিকে সে কোনোদিন বলতে পারেনি সে রকিকে ভালোবাসে, কিন্তু এখন তার বিয়ের কথা হচ্ছে রকির সাথে। তার মাঝে মাঝেই দেখা করতে হবে এই কেসের ব্যাপারে। সে রকির সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে, এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে তার মাথা ব্যথা হয়ে গেছে। রকি যখন রাতে বাসে ফিরে তখন তার বাবা তাকে ডেকে নিয়ে আসে। সবাই বসে আছে, তখন রকির বাবা বলে, রকি, আমরা তোমার বিয়ে ঠিক করেছি। অনেক বয়স হয়েছে, এখন আমাদের কথা তুমি আর ফেলতে পারবে না। তোমাকে অনেক দিন বিয়ের কথা আমি বলেছি। এখন আমরা তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। আগামী শুক্রবার তোমার বিয়ে, তাই প্রস্তুত নিয়ে নাও। আমি আমার বিয়ের কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল। এখন কি করব? আমি তো মনে মনে নেহাকে ভালোবাসি, কিন্তু নেহাকে কোনোদিন বলতে পারিনি। বাবা কার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমি বাবাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে এসব ঝামেলা। এখন আমি বিয়ে করতে চাচ্ছিলাম না, কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে এসব ঝামেলা, এখন আমি বিয়ে করতে চাচ্ছিলাম না, কিন্তু বাবা এরকম করে কথা বলছে কেন? আমি তখন বাবাকে বললাম, আমি বুঝলাম না বাবা, তোমার এত তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করে ফেললে, আর কার সাথে আমার বিয়ে হচ্ছে সেটাই তো আমি জানি না। হঠাৎ করে এসে বলছে শুক্রবার আমার বিয়ে। আমরা নিহার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, তাই তোমাকে বিয়েটা করতেই হবে। আমরা তোমার আর কোনো কথা মেনে নেব না। অনেক দিন তোমার কথা মেনে নিয়েছি। আজ তোমাকে 4 বছর হলো বিয়ের কথা বলে আসছি। তোমার চাকরি হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু তুমি বিয়ে করতে চাইছো না। এখন আর তোমার কোনো কথা আমরা মেনে নেব না। নেহাকেই তোমার বিয়ে করতে হবে। নেহার কথা শুনে মনে মনে কিছুটা স্বস্তি পেলাম। এতক্ষণ অনেক টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই না, কথাটা বোঝাতে হবে। কিন্তু নেহার সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে বাবা অনেক বেশি রেগে যাবেন। বাবা আমাকে অনেক বেশি ভালোবাসেন, কোনোদিন কোনো কাজে বাধা দেননি, কিন্তু এখন যদি বাবার কথা মেনে না নেই তাহলে সমস্যা হবে। আর নেহাকে এখন বিয়ে করতে গেলে আমি সব কিছু থেকে দূরে সরে যাব। এখন যদি ওর মায়ায় আমি জড়িয়ে পড়ি তাহলে আমি আমার প্ল্যানে সাকসেসফুল করতে পারবো না, আমি ওই অপরাধীকে ধরতে পারবো না। আর যে আমাকে এত বড় একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেললো তাকে আমি এমনিতে ছেড়ে দিব, এটা হতে পারে না। কি এত চিন্তা করছো? তোমার কোনো কথা আমরা মেনে নিব না। তাই আমি যেটা বলছি সেটা শোনো। তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তুমি মেনে নাও। আর তোমার শুক্রবার বিয়ে, তুমি প্রস্তুতি নিয়ে নাও। শুক্রবার কোনো কাজের কথা বললে কিন্তু এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। মায়ের কথা শুনে আর কোনো কথা বললাম না, নিজের রুমে চলে আসলাম। এখন আমি কিভাবে বিয়ে করব? আমি তখন মনে মনে স্থির করে নিলাম, যাই হোক বিয়েটা করে নেই, এরপর আমি কাজ করতে পারবো। আর নেহা যদি পাশে থাকে তাহলে আলাদা একটা শক্তি পাবো। তাই আর কোনো কথা না বলে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু আমার এই বিয়ের ব্যাপারটাকে কথা বলল নিশ্চয় লিজা, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তখন রকির বাবা সবকিছু ঠিক করে ফেলেন। নেহার বাবা মার কাছে সবকিছু বলে দেন এবং সবাই বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। নেহা তখন মনে মনে আনন্দে ভেসে যাচ্ছে, কারণ রকি তাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। কিন্তু রকির সামনে এখন সে কিভাবে যাবে? এভাবে দেখতে দেখতে 4টা দিন কেটে যায়। আজ কি বুধবার, আর মাত্র 2 দিন আছে বিয়ের। রকি চিন্তা করলো এই 2 দিন যেন কোনো ঝামেলা না হয়। কিন্তু রাতের বেলা যখনই সে ঘুমোতে যাবে তখনই হঠাৎ করে রোহান কল করলো। দোস্ত, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আমার অফিসে চলে আয়। মেয়েটাকে ধরতে পেরেছি। মেয়েটা পালানোর চেষ্টা করছিল, তাকে আমরা এয়ারপোর্টে পুলিশ অফিসার দ্বারায় ধরতে পেরেছি। তাড়াতাড়ি চলে আয়। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি জানি যদি নীলার সাথে এখন দেখা করতে যাই তাহলে বিভিন্ন ঝামেলায় পড়তে হবে, কিন্তু আমাকে এখন যেতেই হবে, কারণ নীলাকে তারা ধরে নিয়ে এসেছে। এখন নীলাকে জিজ্ঞাসা করতে হবে। সেই জন্য আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি চলে গেলাম সেখানে।
সেখানে যাওয়া মাত্রই সেখানে নীলা আমাকে দেখে অবাক হয়, আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তার মানে রকি তুমি আমাকে এখানে ধরিয়ে নিয়ে এসেছো? কেন ধরিয়ে নিয়ে এসেছো? নীলা, তুমি কেন এই কাজ করলে? তোমার সাথে তো আমার অনেক দিন আগের ঝামেলা, সেই ঝামেলা শেষ হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি না সেটা বলে দিয়েছি, কিন্তু তুমি কেন আমার সাথে এরকম করছো? তুমি কেন ওই ব্যাংকটা হ্যাক করলে? আর ওই ব্যক্তির সব টাকা পয়সা তোমরা নিয়ে কি করেছো? এখন যে আমাকে ফাঁসিয়ে দিলে, আমাকে পুরো দেশের সামনে লজ্জিত করলে, এর ফলাফল কি হবে তোমরা বুঝতে পারছো? তুমি কি পাগল হয়ে গেছো? ওই ব্যাংকটা আমাদের, ওই ব্যাংকের মালিক আমরা। তাই তোমরা শুধু শুধু ঝামেলা করো না। আমরা কিন্তু এখন পুলিশের কাছে গিয়ে কেস করব তোমাদের বিরুদ্ধে। তোমরা আমাদের সম্মানহানি করার চেষ্টা করেছো। রোহান তখন নীলার দিকে এগিয়ে এসে নীলার চুলের পেছনে ধরে তাকে দেওয়ালের সাথে আঘাত করতে থাকে। নীলা তখন চিৎকার করে কান্না করতে শুরু করে। রোহান তখন তার একজন মহিলা অফিসারকে নীলাকে টর্চার করার কথা বলে। তখন সেই অফিসার একটা লাঠি নিয়ে এসে নীলাকে মারতে শুরু করে। তখন নীলা চিৎকার করে কান্না করতে করতে বলে, আমাকে আর মেরো না, আমি এরকম কোনো কাজ করিনি। আমাকে শুধু বলা হয়েছে এখানে এসে যেন এই কেসটার সমাধান করে আবার লন্ডনে ফিরে যাই। সেজন্য আমি ফিরে যেতে চেয়েছিলাম। আমি এখানে এসেছিলাম শুধু এই কাজটা সমাধান করতে, আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু তুমি কেন এই কাজ করলে? আর কে তোমাকে এই কাজ করতে বলেছিল? আমি জানি তুমি এই কাজ কোনোদিনও একা করতে পারবে না, কারণ এই কাজে তোমার পক্ষে করা সম্ভব নয়। এটা খুবই ভয়ঙ্কর একটা কাজ। আমার সিকিউরিটি আনলক করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যদি তার নাম শোনো তাহলে তুমিও অনেক অবাক হয়ে যাবে, কারণ সে হচ্ছে বিল্লা, তোমার ভার্সিটির বন্ধু। বিল্লা পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর থেকে তোমাকে মারার জন্য খুঁজে বেরিয়েছে। যখন আমি জানতে পারলাম যে বিল্লা তোমার বিরোধিতা করছে, তখন আমার তোমার উপর যে রাগ ছিল সেটা মেটানোর জন্য আমি বিল্লার সাথে যোগ দিয়েছি। তারপর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার খুব ভালো বন্ধু বিল্লা, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। এরপর লন্ডনে গিয়ে একসাথে কম্পিউটার সায়েন্সে কাজ করেছি এবং সেখানে পড়াশোনা করেছি। কিন্তু বিল্লা অনেক লোভী ছিল। সে বিভিন্ন সময় খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছিল। একবার সে অনেক বড় একটা চুরি করে ফেলেছিল এবং তাকে ধরে আমি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলাম, কারণ আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছি। সে জায়গা থেকে তাকে তখন পুলিশে দেওয়াটা আমার কর্তব্য ছিল, সেই জন্য তাকে পুলিশে দিয়েছিলাম। এখন বিল্লার কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করেছে। আমি তখন নীলাকে বললাম, কি বলছো নীলা? বিল্লা এই কাজ করেছে? বিল্লা কেন এই কাজ করলো? আর বিল্লা এখন কোথায় আছে? তাদের সকলের ইনফরমেশন আমার কাছে দাও, না হলে কিন্তু তোমাকে মরতে হবে, এখানে তোমাকে মেরে ফেলা হবে। তোমরা বিল্লার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কারণ বিল্লা এখন লন্ডনে আছে, আর লন্ডনে সে সব কিছু ভাগাভাগি করে ফেলেছে। এখন তার কাছে কোনো টাকা অবশিষ্ট নেই। যে সেই টাকা দিয়ে কোনো একটা বড় প্রজেক্ট করতে চায় আর তোমাকেই ধ্বংস করে দিতে চায়। তাই তোমরা বিল্লার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আমি তখন তাকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। বিল্লার কথা শোনার পর থেকে আমার মনের ভিতরে বিল্লার প্রতি যে ভালোবাসা ছিল সেটা জেগে উঠেছে, কারণ বিল্লাকে আমি অনেক ভালোবেসেছিলাম। তাকে জেলে দেওয়ার পর আমি অনেক দিন কান্না করেছি, কিন্তু অন্যায়কে যদি প্রশ্রয় দিতাম সেদিন, তাহলে আজ পর্যন্ত আমি অন্যায়কারী হিসাবে সবার সামনে পরিচিত হতাম। আমি সেদিন অন্যায়কে প্রশ্রয় দেইনি আমার বন্ধু হওয়ার পরেও। আমি বিল্লাকে সেদিন পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলাম। কি বলবো আর কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি রোহানকে বললাম, রোহান, তোমরা নীলাকে বন্দি করে রাখো, আমি 2-1 দিন পর ওর সাথে দেখা করব। আমার কেমন জানি করতে শুরু করেছে। তোমার সাথে আমি পরে এই বিষয় নিয়ে কথা বলবো।
এখন আমার কিছু বিশ্রামের দরকার বলেই আমি সেখান থেকে চলে আসলাম। বারবার নীলার বলা কথাগুলো মনের মধ্যে ভেসে উঠেছিল, আর বিল্লার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো মনের মধ্যে ভেসে উঠছিল। অনেক মজা করেছি আমরা দুই বন্ধু মিলে, কিন্তু বিল্লা যে এভাবে খারাপ পথে ফিরে যাবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু বিল্লা কি করতে চাইছে আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে যে কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে, কত মানুষের টাকা সে আত্মসাৎ করেছে। এখন বিল্লাকে শাস্তি দিতে হবে, কিন্তু আমি কিভাবে লন্ডনে গিয়ে তাকে শাস্তি দিব? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আমি চিন্তা করছি আগে বিয়েটা করে নেই, বাবার ঝামেলার কাছ থেকে ছুটে যেতে পারলে পরে আমি নিশ্চিন্তে এই কাজ করতে পারবো। ওদিকে বিল্লা এই বিষয়টা জানতে পেরে অনেক রেগে যায়। তার পাঠানো নীলা যে এভাবে ধরা পড়ে যাবে সেটা সে কোনোদিন ভাবতে পারেনি। এজন্য সে অনেক টেনশনে পড়ে গেছে। সে তখন সাগরকে আবার নিয়ে আসে। সাগর, আমাকে যে করেই হোক ওই জায়গাটা আমার দখলে নিয়ে আসতে হবে। যদি ওই জায়গাটা এভাবে পড়ে থাকে তাহলে সেটা আমার কাছ থেকে চলে যাবে। সেই জন্য সেই জায়গায় আমি কোনো একটা প্রজেক্ট করতে চাই। যদি ওই জায়গাটা আমার হাত থেকে একবার চলে যায় তাহলে আমার 100 কোটি টাকা লস হয়ে যাবে। কিন্তু তুই যেটা করতে চাচ্ছিস সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা কাজ, কারণ ওই জায়গা নিয়ে এখন কেস চলছে। ওই জায়গায় কোনো কিছু করতে গেলে সমস্যা হবে, আমাদের ধরা পড়ে যাওয়ার আশঙ্কা বেশি। কোনো কিছু বুঝতে পারছিস না? যদি ওই জায়গাটা একবার আমার হাত থেকে চলে যায় তাহলে কিন্তু আমি আর ওই জায়গাটা কোনোদিন ফিরে পাবো না। ওই জায়গাটা আমার আয়ত্তে রাখতে হবে, আর ওই জায়গাটা যদি আমার কাছে রাখতে চাই তাহলে আমাকে যে করেই হোক ওই জায়গায় কোনো একটা কিছু বানাতে হবে। কিন্তু কি বানাবো? আমার মনে হয় ওই জায়গা আবারও একটা ব্যাংক বানানো দরকার। তুই বুঝতে পারছিস, ওই জায়গায় আগে ব্যাংক ছিল, এরপর এখানে যদি আমরা নতুন একটা ব্যাংক করি আর সেই ব্যাংকে টাকাগুলো কম সুদে দিই তাহলে এটা নিয়ে আরও অনেক বেশি আলোচনা হবে, আর আলোচনার মধ্যেই আমাদের ব্যাংকটা সবার কাছে পরিচিত হয়ে যাবে। আর প্রথমে কিছুদিন ভালো কাজ করতে হবে, ওই ব্যাংকের মাধ্যমে মানুষকে সহযোগিতা করতে হবে, এতে করে মানুষের পছন্দের তালিকায় আমরা ঢুকে যাব, এরপর ভিতর থেকে সবাইকে শেষ করে দিব। এটা তুই খুব ভালো কথা বলেছিস। আমি ওই জায়গায় আরেকটা ব্যাংক করব। ওই জায়গাটা আমার দখলে রাখতেই হবে। তাই তুই সব কাজ শুরু কর। নীলা ওখানে ধরা পড়ে গেছে, তাই আমরা ওখানে যেতে পারবো না। ওখানে কিছু লোকজন রেখে দে আর ওদেরকে দিয়ে সব কাজকর্ম শুরু করে দে। কাগজপত্র সব কিছু রেডি রাখা আছে। টাকা যত প্রয়োজন হয় তত টাকা খরচ কর, কিন্তু ওই জায়গাটা আমার চাই। ওই জায়গায় আর কাউকে আমি কোনো দিন ঢুকতে দেব না। তখন সাগর দেশে কল করে, কিছু লোকজনকে সেখানে লাগিয়ে রাখে, কারণ তারা এখন দেশে ফিরে আসতে চায় না। যদি দেশে ফিরে আসে তাহলে তারা ধরা পড়ে যেতে পারে। সেজন্য তারা কিছু লোকজনকে দিয়ে সেখানে কাজ শুরু করে। কাগজপত্র সবকিছু তাদের পক্ষে আছে, তাই কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। তারা লিগালভাবে ওখানে খুলবে। কিন্তু ওই ব্যাংকের আগের মালিক, তার সবকিছু শেষ হয়ে গেছে, পাগলের মতো করছে লোকটার এত স্বপ্নের একটা ব্যাংক এভাবে ধ্বংস হয়ে যাবে এটা সে কোনোদিন ভাবতে পারেনি। তার সাধারণ মানুষের এত দুঃখ কষ্ট কিভাবে মানুষ সহ্য করবে? কত মানুষের টাকা ছিল এই ব্যাংকে, এত টাকা তারা কিভাবে ফেরত দিবে? যদি কোনো সরকারি ব্যাংক হতো তাহলে হয়তো সরকারি তহবিল থেকে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হতো, কিন্তু এটা একটা বেসরকারি ব্যাংক, তাই এই ব্যাংকের কোনো টাকা সরকারের পক্ষ থেকে আসবে না। ওদিকে দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আজকে আমার বিয়ে। এই কয়েকদিন নেহার সাথে একদম আমার দেখাই হয়নি। আমি দেখা করতে চাইনি, কারণ ওর সামনে যেতে এখন আমার লজ্জা লাগছে। দেখতে দেখতে আমার বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে ঢুকলাম, তখন নেহা এগিয়ে আসে আর আমার পায়ে ধরে সালাম করলো। আমি তখন নেহাকে উঠিয়ে আমার সামনে দাঁড় করালাম, কারণ তার সাথে আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমি তখন তাকে বললাম, নেহা, আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কি না, কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে তোমার সাথে বিয়ে ঠিক করা হয়েছে, সেই জন্য আমি বিয়ে করে ফেলেছি। আর সত্যি কথা বলতে আমি তোমাকে পছন্দ করি। এখন তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে তুমি আমার সাথে সংসার করতে পারো, আর যদি পছন্দ না করো তাহলে আমি তোমাকে সুযোগ দিচ্ছি, চলে যেতে পারো, কারণ আমি কারোর সাথে জোর করে সংসার করতে চাই না।
আর আমি জানি জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না। রকির কথা শুনে নেহা কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে রকির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন রকি আবার ইশারায় জিজ্ঞাসা করে নেহার উত্তর কি। নেহা তখন রকিকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলে, যদি সত্যি বলতে চাই তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ আমি এই বিয়ের কথা বলেছি ভাবিকে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন তোমার সামনে লজ্জার কারণে বলতে পারছিলাম না। আমি ভাবিকে বলেছি তোমার সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, সেই জন্য আমাদের বিয়েটা হয়েছে। আমি তখন ওর কথা শুনে আমি ওর দিকে কিছুটা রাগী দৃষ্টিতে তাকালাম। এভাবে আমাকে সবাই বোকা বানালো। আমি তো ভেবেছি যে পরিবারের সবাই বিয়ে ঠিক করেছে, কিন্তু আসল কার্যকলাপ যে ও করেছে সেটা তো আমি জানতেই পারিনি। তখন সে আমার দিকে তাকিয়ে হেসে দিল। আমি তখন তাকে জড়িয়ে ধরলাম। এরপর তাকে বললাম, নেহা তুমি জানো আমি কেসটা নিয়ে অনেক সিরিয়াস হয়ে পড়েছি, কারণ এটাতে আমার পার্সোনাল লাইফ জড়িয়ে গেছে। আমার কিছু বন্ধুবান্ধব যাদের সাথে আমার পুরনো শত্রুতা ছিল তারা এসব কাজ করেছে। আমি সব ইনফরমেশন পেয়ে গেছি। এখন তাদেরকে ধরতে হবে। তারা লন্ডনে বর্তমানে অবস্থান করছে। লন্ডন থেকে তাদের এখানে কার্যকলাপ করাটা খুবই ভয়ঙ্কর। আমি তাদেরকে কিভাবে ধরব? রকির কথা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। আমি তাকে এত কষ্ট করে বিয়ে করলাম, কিন্তু বাসর ঘরে ও এসে কাজের কথা বলছে, ভাবা যায়? আমি তখন তার দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে বলে উঠলাম, এখন আমরা স্বামী স্ত্রী, সো এসব বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নেই। আমরা যখন কাজের জায়গায় যাব তখন আমরা দুজন কর্মী, কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী, তাই এসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আর তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশেই থাকবো। এখন তাহলে বাসরটা করি। কথাটা বলার পর আমার ভেতর কেমন জানি লজ্জা কাজ করতে শুরু করলো। আমি তো আগে অনেক বেশি লজ্জা পেতাম, কিন্তু আজকে কেন জানি ওর সাথে কথা বলতে আমার লজ্জা লাগছে না। হয়তো ওকে ভালোবেসে ফেলেছি, সেটা বলতে পেরেছি, এটাই আমার ভাগ্যের বিষয়। তখন রকি আর কিছু বলল না। আমি রকিকে জড়িয়ে ধরলাম। এরপর আমরা দুজন ডুব দিলাম ভালোবাসার নতুন এক সমুদ্রে। পরের দিন সকালে উঠেই আমি কাজের জন্য বেরিয়ে গেলাম, কারণ এখন আমার বসে থাকলে হবে না। যে করেই হোক বিল্লাকে উপস্থিত একটা শিক্ষা দিতে হবে। কিন্তু যখন আমি বাইরে গেলাম তখন জানতে পারলাম যে ওই জায়গায় আরেকটা ব্যাংক শুরু হবে। এমনিতেই ওই জায়গা নিয়ে অনেক সমস্যা, এর মধ্যে আবার ব্যাংক শুরু হবে। এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এটা নিয়ে মিডিয়া অনেক বেশি নিউজ করছে। আর মিডিয়াদের একটাই সমস্যা, যখন কোনো একটা জিনিস ভাইরাল হয় তখন এটা নিয়ে সবাই পড়ে যায়। কোনো ভালো নিউজ তারা প্রকাশ করতে চায় না। কিন্তু যদি কোনো খারাপ নিউজ একবার ভাইরাল যদি হয়ে যায় তাহলে সবাই এটা নিয়ে নিউজ করতে শুরু করে। আইনমন্ত্রীর সাথে দেখা করতে হবে, কারণ এটা কি আইন বিরোধী কাজ নাকি আইনের মধ্যের কাজ সেটা আমি জানি না। আগে এই বিষয়টা জানতে হবে। যদি আইন বিরোধী কাজ হয় তাহলে এটা বন্ধ করতে হবে, কারণ এই জায়গার আসল মালিক সেই লোকগুলো নয়। তাহলে তারা কেন এখানে ব্যাংক শুরু করবে? আইনমন্ত্রীর সাথে দেখা করেই আমি বললাম, এই জায়গাটা নিয়ে এমনিতেই ঝামেলা রয়েছে, এর মধ্যে এই জায়গায় তারা নতুন করে আরও একটা ব্যাংক শুরু করতে চায়। আমরা সবাই জানি ওরা ব্যাংকটা চুরি করে নিয়েছে, কিন্তু তাদের কাছে দলিল কাগজপত্র থাকার কারণে কেউ তাদের বিরুদ্ধে মামলা করছে না। ওদিকে আগের ব্যাংকের মালিকের মধ্যে সেই শক্তি নেই যে তিনি আবার এইটা নিয়ে কেস করবেন। উনি একদম পাগলের মতো হয়ে গেছেন। এখন এই জায়গায় তারা ব্যাংক শুরু করতে যাচ্ছে। এটা কি কোনো আইন বিরোধী কাজ? যদি কোনো আইন বিরোধী কাজ হয় তাহলে আপনারা এটা বন্ধ করে দিন, কারণ এখানে যদি তারা টাকা রাখে তাহলে আমার সমস্যা হতে পারে। কিন্তু এই বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না, কারণ এটা তাদের জায়গা। এখন তাদের কাছে কাগজ জমি সব কিছু আছেই। তোমরা যদি এটার বিরুদ্ধে কিছু প্রমাণ পেশ করতে পারো তাহলে সেটা বন্ধ করা যায়,
কিন্তু এখন নিয়ম এবং কাগজপত্রে ওরাই জমির মালিক, তাই তাদের বিরুদ্ধে কিছুই করার সামর্থ্য কারণ নেই। তাই তারা এখানে ব্যাংক করতে পারে অথবা যে কোনো কিছু করতে পারে, তাই তাদেরকে কোনো বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। আমি বুঝতে পারলাম এভাবে কাজ করে কোনো কিছু হবে না। সেই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম ব্যাংকটা হোক। এরপর আমি তাদেরকে আবার তাদের প্ল্যানেই বাজিমাত করে দিব। তারা যেমন ব্যাংকটা নিয়ে নিয়েছিল, আমিও ঠিক সেভাবেই ব্যাংকটা নিয়ে নেব। সেজন্য আমি অপেক্ষা করতে শুরু করলাম। যেহেতু ব্যাংকের সব কিছু আগে থেকেই প্রস্তুত, তাই নতুন করে কোনো জায়গা বা বিল্ডিং বানাতে হলো না। তারা আগের জায়গায় সব কিছু শুরু করলো, কিন্তু নাম এবং মালিকানা পরিবর্তন করে দিয়েছে। আমি তখন আমার কম্পিউটার এবং আমার কিছু জিনিসপত্র নিয়ে চলে গেলাম আমার বাড়িতে। আমার একটা আলাদা রুম আছে সেটাতে, কারণ আমি একা একা সব কিছু করতে চাই। আমার সাথে যদি কেউ কথা বলে তাহলে আমি কাজের গতিটা হারিয়ে ফেলি। আমি যখন কোনো কাজ করতে শুরু করি, সেটা যতক্ষণ না পর্যন্ত শেষ করি ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারি না। কিন্তু ওই ব্যাংকের সাইটগুলো হ্যাক করা অনেক কষ্টকর এখন আমার পক্ষে, কারণ বিল্লা চাইবে তার ব্যাংকে যেন পুরো সিকিউরিটির মধ্যে থাকে। সে জানে আমি এটা ভেঙে ফেলার চেষ্টা করব। সেই জন্য সে অনেক কঠিনভাবে সিকিউরিটি লক লাগিয়েছে। এখন এটা ভাঙবো কী করে আমি? তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম এটার জন্য আমাকে নেহার সাহায্য নিতে হবে। ওদিকে ব্যাংক হয়ে গেছে, তাই কোনো ঝামেলা হয়নি। বিল্লা মনে মনে ভাবতে শুরু করে যে এইটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সেজন্য সে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা সব কিছু সেফে রেখে আবার চলে আসে দেশে। দেশে আসার পর সে তার ব্যাংক শুরু করে। এখন তার বিরুদ্ধে আর কেউ নেই, তার কাছে ব্যাংকের কাগজপত্র আর তার সব কিছু আছে, তাই তাকে কেউ ঝামেলা করতে পারবে না। সে তখন মনে মনে অনেক খুশি, কারণ কিছুদিন আগেও সে একদম রাস্তার ফকির ছিল, একজন অপরাধী ছিল, কিন্তু আজকে সে একটা ব্যাংকের মালিক, সেটা ভাবতেই পারছে না। ওদিকে রকি তখন নেহার কাছে যায়। নেহা তখন রকিকে দেখে এগিয়ে আসে। রকি তখন নেহার কাছে গিয়ে বলে, আমার কিছু সাহায্যর প্রয়োজন নেহা। কি সাহায্য রকি, বলো। নেহা, ওই ব্যাংকের কিছু ইনফরমেশন আমার প্রয়োজন, কারণ তারা ব্যাংকে অনেক ভয়ঙ্কর সিকিউরিটি সিস্টেম লাগিয়েছে, যে সিকিউরিটি সিস্টেম আমি ভাঙতে পারবো না। তাই ওই ব্যাংকটা যদি আমাকে আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হয়, তাহলে ওদের কিছু ইনফরমেশন আমার দরকার। কিন্তু ইনফরমেশনগুলো আমি কিভাবে পাবো, এর জন্য আমি একটা প্ল্যান সাজিয়েছি। তুমি ভোক্তা অধিকারী ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওখানে থেকে কিছু অফিসার নিয়ে তুমি ওদেরকে চেক করার উদ্দেশ্যে ওখানে যাও। কিন্তু আমরা চেক করি কি করব? ওরা এই 3 দিন না 4 দিন হলো ব্যাংক খুলেছে, এর ভেতর আবার ভোক্তা অধিকার ডিপার্টমেন্টের লোকজন নিয়ে ওখানে গিয়ে কি লাভ হবে? তোমাকে নিয়ে এই একটা সমস্যা, তুমি কোনো কথা শেষ করার আগেই কথা বলতে শুরু করো। আমি যেটা বলছি সেটা শোনো। তুমি ওখানে চলে যাবে, আমি তোমাকে কিছু জিনিসপত্র দিচ্ছি, তুমি চেক করার নামে ওই জিনিসপত্রগুলো সেখানে যেটা বলবো সেটা লাগিয়ে আসতে হবে। কিন্তু এতে করে আমার কি লাভ হবে? আমি তখন নেহার কথা শুনে নেহার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালাম। মেয়েটা কি বলছে? আমি তার স্বামী, তাকে একটা কথা বলেছি, কিন্তু সে এখানে লাভ লস হচ্ছে। তা তোমার কি লাভ চাই? যদি আমাকে লাভ দিতেই হয় তাহলে আমাকে একটা পিচ্চি রকিকে এনে দাও। আমি তখন তার কথা শুনে তার দিকে এগিয়ে গেলাম। আমার এগিয়ে যাওয়ার কারণে নেহা পিছনে সরে যেতে শুরু করলো। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার? এই যে বললে তোমার একজন পিচ্চি রকি প্রয়োজন, তাহলে এখন পেছনের দিকে যাচ্ছ কেন? আসো বাবু, কাছে আসো। তখন সে লজ্জা পেয়ে গেল। এরপর আমাকে বলতে শুরু করলো, আসলে তোমার বলতে লজ্জা বলতে কিছুই নেই। ঠিক আছে, দাও, কি জিনিস দেবে আমি সেটা লাগিয়ে দিব। আমি তখন 2-3টা খুব ছোট ছোট ক্যামেরা আর আমার জিনিসপত্র দিয়ে তাকে বুঝিয়ে দিলাম কোনটা কোন জায়গায় লাগাতে হবে। এরপর আমি সেখান থেকে চলে আসলাম।
নেহা তখন জিনিসগুলো নিয়ে চলে গেল ভোক্তা অধিদপ্তরে এবং সেখান থেকে কিছু অফিসারকে নিয়ে চলে গেল সেই ব্যাংকে যাওয়ার পর নেহাকে দেখে বিল্লা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, অফিসার, আপনারা হঠাৎ করে এখানে? আসলে ভোক্তা অধিদপ্তর ডিপার্টমেন্ট থেকে আপনাদের এই ব্যাংকে পাঠানো হয়েছে। ব্যাংকের সব কাগজপত্র ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে সব কিছু দেখাতে হবে। আপনারা এক কাজ করেন, ব্যাংকের সব কিছু চাবি আর কাগজপত্র আমাদের হাতে দিয়ে দিন, আমরা সব কিছু চেক করব। কিন্তু কেন? আমার ব্যাংকের সবকিছু ঠিক আছে, আপনারা এটা চেক করবেন কেন? কিছুই জানি না, আমাদেরকে শুধু পাঠানো হয়েছে চেক করার জন্য, তাই এত কিছু প্রশ্ন করবেন না, পরে কিন্তু ঝামেলা হবে। বিল্লা সবকিছু দিয়ে দিল। এরপর নেহা আর সেই অফিসারগুলো চেক করতে শুরু করলো। তার শুধু চেক করার নাটক করছে, কারণ তাদের আসল উদ্দেশ্য আরেকটা। নেহা তখন কৌশলে সবকিছু জায়গায় জায়গায় লাগিয়ে দিয়ে সেখান থেকে সবকিছু ঠিক আছে বলে চলে আসলো। ডিউটি শেষে বাসায় ফিরে রুমে বসে আছে। তখন রকি এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নেহা, তোমাকে যেটা বলেছিলাম সেটা ঠিক মতো করেছো তো? তুমি কি ভাবছো আমি রকি চৌধুরীর স্ত্রী আমি ঠিক মতো কাজ করব না? এটা কি হতে পারে? তোমার সাথে থাকতে থাকতে আমার বুদ্ধিও খুলে গেছে, আমি সব কিছু সঠিক জায়গায় সঠিকভাবে লাগিয়ে দিয়ে এসেছি, কোনো টেনশন করো না। তাহলে তো আমার বউ অনেক ভালো একটা কাজ করে ফেলেছে, তাকে তো এর উপহার দিতেই হবে। তুমি যা চাইছিলে তা তো তোমার দিতেই হবে। দেখছি এত সুন্দরভাবে কাজ সম্পন্ন করেছো, তার উপহারটা কি নেবে না? তারা দুজনেই হেসে উঠল। এরপর রকি গিয়ে নেহাকে জড়িয়ে ধরে নেহাকে সেই উপহার দিতে শুরু করলো। সেটা না হয় আপনারা নাই জানলেন। পরের দিন থেকে রকি সিরিয়াস হয়ে পড়লো, কারণ আজকে থেকে সে ভালোভাবে কাজ করতে পারবে। রকি তখন কিছুদিন বিশ্রামের সিদ্ধান্ত নিল, কারণ বিল্লাকে এখন যদি অ্যাটাক করে তাহলে একটা টাকাও পাবে না, কারণ বিল্লা এখন নতুন ব্যাংক শুরু করেছে। কোনো টাকা তার কাছে নেই যে ব্যাংক থেকে সব কিছু নিয়ে নিবে, কিছুই পাবে না। আসল কথা হচ্ছে জায়গাটা যদি নাও পায় তাহলে সে যেন সাধারণ মানুষের টাকাটা ফেরত দিতে পারে, এটাই তার মূল উদ্দেশ্য। এভাবে দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেল। রকি সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে এসেছে, সেটা কেউ বুঝতে পারছে না। বিল্লা তখন অনেক খুশি, কারণ তার ব্যাংক খুব ভালোভাবে চলতে শুরু করেছে। প্রথম মাসে লেনদেন খুব কম হয়েছিল, কারণ এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেই জন্য মানুষ তাদেরকে আর বিশ্বাস করতে পারছিল না। বিল্লা তখন বিভিন্নভাবে অফার দিতে শুরু করে, কম টাকায় মানুষকে লোন দিতে শুরু করে, যার ফলে আস্তে আস্তে মানুষের বিশ্বাসের জায়গায় চলে আসে এবং ব্যাংকে আস্তে আস্তে লেনদেন শুরু হয়। বাংলাদেশে একটা সমস্যা খুবই ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে, সেটা হচ্ছে কোনো জিনিস যদি ভাইরাল হয় তাহলে সেটা নিয়ে অনেক আলোচনা হয়, আবার কিছুদিন পর নতুন আরেকটা জিনিস ভাইরাল হয়, এরপর মানুষ সেটাও ভুলে যায়। আগে কি ভাইরাল হয়েছিল সেটা মানুষ জানতে পারে না, সবাই ভুলে যায়। নতুন ভাইরালের নেশায় ব্যাংকের সবকিছু ভালোই চলছে, কিন্তু রকির মন থেকে সেই জিনিসটা যায়নি। তার মনে এখনো সেই ভয়ঙ্কর আঘাতের কথা মনে আছে। নীলাকে তারা এখনো বন্দি করে রেখেছে, কারণ সে বিল্লাকে ধরে একসাথে দুজনকে শাস্তি দিতে চায়। সেই ব্যাংকের মালিক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, কারণ তিনি এই মানসিক চাপ সামলাতে পারেনি, হার্ট অ্যাটাক করেছেন, এখন শয্যাশায়ী হয়ে বিছানায় শুয়ে আছে। রকি তখন বুঝতে পারে এখনই উপযুক্ত সময়, সেই জন্য সে কাজ করতে শুরু করে এবং ব্যাংক থেকে সবকিছু নিয়ে নেয়। ঠিক সেই দিন যেদিন তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, দিনটি ছিল রবিবার। আজকেও সেই রবিবারে সবকিছু নিয়ে আসে। রবিবারে সে সবকিছু হারিয়েছিল, আজকে রবিবারে সে আবার সবকিছু ফিরে পেয়েছে। বিল্লা কোনো কিছুই বুঝতে পারে না, কারণ ব্যাংক ছুটির পর রকি 1 ঘন্টার ভিতরে সবকিছু কমপ্লিট করে ফেলেছে, কারণ আগে থেকে সবকিছু তার কন্ট্রোলে ছিল, তাই এসব কিছু করতে বেশি সময় প্রয়োজন হয়নি। যখন ব্যাংক থেকে সব ডকুমেন্ট তার কন্ট্রোলে চলে আসে তখন সে আর চুরি করেনি, কারণ যদি চুরি করতে যায় তাহলে সমস্যা হতে পারে। সে বুঝতে পারে ব্যাংকের মালিকানা যদি তার কাছে চলে আসে তাহলে ব্যাংকে থাকা সকল টাকা পয়সা সবকিছু তার কন্ট্রোলে চলে আসবে। পরদিন যখন বিল্লা ব্যাংকে যায়, ব্যাংকে গিয়ে সে আশ্চর্য হয়ে যায়, কারণ ব্যাংকের কোনো কিছু এখন তার আগের মতো নেই। সব টাকা পয়সা সবকিছু কেউ একজন হ্যাক করে নিয়েছে। বিল্লা তখন চিৎকার করে সাগরকে ডাকে, দোস্ত কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে একটা টাকা পয়সা কিছুই নেই, কেউ একজন ব্যাংক থেকে সবকিছু হ্যাক করে নিয়েছে। আমি তো ভাবছিলাম কিছুই হবে না, কিন্তু এখন দেখছি একটা টাকাও নেই। এই টাকাগুলো কোথায় গেল? এখন তো মানুষ আমাদেরকে মেরে ফেলবে।
মানুষ মারার আগে আমি তোদেরকে মেরে ফেলবো। তোরা কি ভাবছিলি আমাকে ফাঁসিয়ে দিলেই সব কিছু তোদের হাতে চলে আসবে? আমি সব কিছু ভুলে যাব না। রকি চৌধুরীকে যে একবার আঘাত করে সে আমার বিপরীত আঘাত থেকে কোনোদিন বাঁচতে পারে না। রকি চৌধুরী কতটা ভয়ঙ্কর সেটা তার ভালো চেহারার পেছনে লুকিয়ে থাকে, কেউ সেটা দেখতে পায় না। রকির কথা শুনে বিল্লা রকির দিকে তাকায়। এতদিন পর রকিকে সামনাসামনি দেখে সে কিছুটা ঘাবড়ে গেছে। রকি তখন বিল্লার কাঁধ ধরে বলে, বন্ধু, তোমাকে আমি অনেক দিন বলেছিলাম ভালো পথে ফিরে আসো, কিন্তু তুমি ভালো পথে ফিরে আসোনি। তুমি বারবার অন্যায় করতে চেয়েছো। তুমি জানো না অন্যায়কারীকে শাস্তি কি? আজকে তোমাকে বুঝিয়ে দেব যে অন্যায়কারীর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। রকি, আমাকে ছেড়ে দে বলছি। আমি আবার ফিরে আসব, তোকে সুখে থাকতে দিব না। এবার ফিরে আসার সুযোগ নেই। এবার গেলে আসল মজা বুঝতে পারবে। কোথায় আপনারা? আসুন। পিছন পিছন কিছু পুলিশ অফিসার তার কাছে আসে, কিন্তু সে নেহাকে বলে এসেছিল এখানে আসার জন্য, কিন্তু নেহা আসেনি কেন? তখন একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, নেহা আসেনি কেন? জানি না স্যার, ম্যাডাম আজকে পুলিশ স্টেশনে আসেননি। মনে হয় বাড়িতে কোনো সমস্যা হয়েছে অথবা অন্য কোনো কিছু, সেই জন্য আসেননি। আমরা জানি না কিছুই। রকি তখন বিল্লাকে সবার সামনে তাকে টেনে নিয়ে যায়। সাংবাদিকদেরকে খবর দেওয়া হয়েছে, কারণ আজকে সে সবকিছু মানুষের সামনে প্রকাশ করে দিতে চায়। যখন সাংবাদিকরা চলে আসে তখন রকি সবার সামনে দাঁড়িয়ে বলে, সত্য জানার জন্য যে প্রতীক্ষা, আজকে আপনাদেরকে সেই সত্য কথা বলতে চাই। আপনারা সব সময় ভুল নিউজ প্রকাশ করেন, কিন্তু আজকে একটা সত্য নিউজ প্রকাশ করেন। এই যে দেখতে পাচ্ছেন আসল অপরাধী কত টাকা ব্যাংক থেকে চুরি করে নিয়ে আজ সে ব্যাংকের মালিক হয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারেনি রকি চৌধুরী কতটা ভয়ঙ্কর। আজকে তাকে সেটা বুঝিয়ে দিয়েছি। ব্যাংক থেকে যত ইনফরমেশন নিয়েছিল সবগুলো আবার আমি ফিরিয়ে নিয়ে এসেছি। ব্যাংকে আগে যতজন কাস্টমারের লেনদেন ছিল সবাইকে উপযুক্ত প্রমাণ নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের সব টাকা ফিরিয়ে দেওয়া হবে, আপনারা কোনো চিন্তা করবেন না। কারণ রকি চৌধুরী কারোর সাথে বেইমানি করেনি আর জীবনে করবেও না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের উপযুক্ত প্রমাণ নিয়ে আসুন, আপনাদের টাকা ফেরত নিয়ে যান, আর এই অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ করা হচ্ছে। যারা বর্তমানে লেনদেন করছেন তারাও ভয় পাবেন না, কারণ আপনাদের টাকা কিছুই করা হবে না। আপনারা এই ব্যাংকে বিশ্বাস করে টাকা রেখেছেন। এই ব্যাংকে যত টাকা রেখেছেন সবগুলো আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। যেহেতু কাগজপত্র সব কিছু আমি ফিরিয়ে নিয়ে এসেছি, সেহেতু এই সব কিছুর বর্তমান মালিক আমি। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনোদিন ব্যাংকিং করব না। আমার বাবার অনেক বড় একটা বিজনেস আছে, আমি সেটা দেখাশোনা করব। আর এই ব্যাংকের জায়গা সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই করা হবে। তখন সবাই রকিকে নিয়ে আলোচনায় ফেটে পড়ে। এতদিন রকি সবার কাছে একজন বেঈমান ছিল, কিন্তু আজ থেকে সে সবার কাছে বিশ্বস্ত মানুষ হয়ে গেছে। আসলেই মানুষের জীবনে কত মোড় ঘুরে, কত না রং দেখতে হয়। মানুষের জীবনে আজ থেকে 3 মাস আগেও সে ছিল মানুষের কাছে বেঈমান, একজন বিশ্বাসঘাতক, কিন্তু আজ সে মানুষের কাছে একজন বিশ্বস্ত ব্যক্তি। সত্যি মানুষের জীবনে এই রং বেরঙের খেলা কিছুতেই শেষ হবে না। হয়তো রকির জীবনে আবারও নতুন কিছু আসবে, সেটা সে কল্পনা করতে পারবে না। রকি এত কিছু করার মধ্যেও নেহাকে দেখতে পায়নি। হঠাৎ করে তার ফোনের মধ্যে কল আসে, সেটা তার বাবার কল দেখে ফোন ধরে। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? রকি বাবা, তাড়াতাড়ি হসপিটালে আসো। বৌমা কি জানি হয়েছে, সকাল হঠাৎ করে বেহুশ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত হুঁশ আসেনি। আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমরা হসপিটালে নিয়ে এসেছি। রকি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, মাথায় তার চিন্তায় এসে গেছে। এই সুখের মধ্যে আবার কোন দুঃখের কথা তার মধ্যে চলে আসে। তখন সে দৌড়ে চলে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার তখন রকিকে সান্ত্বনা দিয়ে বলে, মিস্টার রকি চৌধুরী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য খুশির সংবাদ আছে। এতে আপনি ভয় পাওয়ার কিছু নেই।
আপনি বাবা হতে চলেছেন। রকি তখন ডাক্তারের কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার মনের মধ্যে যেন একটা আনন্দ কাজ করতে শুরু করেছে। আজকে একদিনে এত আনন্দের সংবাদ পাবে সে কল্পনাও করতে পারেনি। প্রায় 1 ঘন্টা পর নেহার জ্ঞান ফিরে। রকি তখন নেহার পাশে বসে বলে, আমার কাজ কমপ্লিট হয়েছে, আমি সব কিছু সমাধান করে ফেলেছি। আজকে তোমার উপহারটাও কমপ্লিট হয়ে গেল। তুমি কি খুশি হয়েছো? আমি খুশি হব, তুমি আমার কাছে একটু আসো। রকি তখন নেহার কানের কাছে একদম মুখ নিয়ে যায়। নেহা তখন রকির গালে একটা কিস করে বলে, এভাবে সারা জীবন আমাদের পাশে থাকবে তো? এখন তো আর আমি একা নই, তাই না? সাথে আমার পিচ্চি রকিটাও তো আছে। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই চলতে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। সত্য একদিন সবার সামনে প্রকাশিত হবে, এটা চির নিশ্চিত। তাই সবাই মিথ্যাকে বর্জন করুন এবং সত্যকে গ্রহণ করুন। সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে। আমাদের জীবনে মাঝে মাঝেই পরীক্ষা আসে। আমরা যদি পরীক্ষার সময় শক্ত হাতে হাল ধরি তাহলে সব কিছুই সমাধান করা সম্ভব। যেহেতু রকি করতে পেরেছে, আপনারাও পারবেন। গল্পটা কাল্পনিক হলেও আমাদের জীবনে প্রায় এমন ঘটনা ঘটে। তাই আমরা যেন সত্যকে গ্রহণ করি এবং মিথ্যাকে বর্জন করি। আজকের গল্প এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।